এগুলো আজকে না, ওটার জন্য আমি ইনশাল্লাহ আলাদা একটা টাইম নিব আলাদা করে ওইটার জন্য একটু। থিম আহ, বিল্ডার দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওইটা আরও অনেক কিছু আছে, অ্যাডঅনস আছে, ওই যে এলিমেন্টের হেডার ফুটার বিল্ডার অনেকগুলো প্লার্ট আছে, আমরা ওগুলো ইনশাল্লাহ আলোচনা করবো না, সমস্যা নেই। বাট ফিগমা রেসপন্সিভ আর কিছু আছে, মানে মার্কেট প্লেসে যাওয়ার আগে আমরা আর কোনো টপিক সম্পর্কে জানার ইন্টারেস্ট আছে কিনা? এই যে মার্কেট প্লেস কিন্তু আমাদের স্যার নেক্সট। আমার একটা প্রশ্ন ছিল স্যার, আসলে ফিগমা জিনিসটা কি? এইটার ভিতরে আমার একটা ধাঁধা আছে, ফিগমা জিনিসটাই কি? এই জিনিসটাই আমি বুঝি না স্যার। আচ্ছা, এটা আমি রাখছি, আমি ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, আর কোনো টপিক, আর কোনো টপিক? রেসপন্সিভ কোড। আচ্ছা, ঠিক আছে, তো চলেন আমি একটু ফিগমা দেখাবো, কিন্তু ফিগমার জন্য আমার একটা ফিগমা ফাইল দরকার। আমি তো আগে আমার ভুলে গেছিলাম, সেজন্য আমি এখন ফিগমা কোনো ফাইল রাখি নাই। এলিমেন্টর ওয়েব টেমপ্লেটস ফিগমা ফ্রি ডাউনলোড, দেখি। পেলে হয়ে যাবে, আর কিছু না। দোয়া করেন যেন নেটটা ভালো থাকে, নেট ভালো হলেই হয়েছে, আর কিছু লাগবে না। পিক দ্য জেব্রা, জিরাফ এটা না, এই যে জেব্রা। ও, লগ ইন করতে হবে, সরি। লগ ইন অপশন কই? আচ্ছা, ফিগমা লগ ইন করে নিই আগে। ওকে, সবাই জয়েন হচ্ছে তো, তাই না? হুম, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমি একটা ফাইল পাইছি, তো চলেন আমি একটু বলি। সর্বপ্রথম আমি আজকের ক্লাসটা কি সম্পর্কে আলোচনা করব। আমি সবাই অনেকে জয়েন হয়েছেন, পরবর্তীতে আসছেন, আসেন আমি একটু ওভারভিউ করি, স্টার্ট আপ থেকে শুরু করি। ওকে, গত ক্লাসে আমাদের প্রায় এলিমেন্টর প্রো শেষ, আলহামদুলিল্লাহ আমরা কভার করতে পেরেছি।
এখন আমাদের হোমওয়ার্কটা হবে যে এলিমেন্টর প্রোকে ব্যবহার করে এবং এলিমেন্টরের অনেকগুলো ফাংশন বিল্ড আপ আছে সেগুলোর ব্যবহার, এবং আমি কিন্তু অনেকগুলো রিসোর্সেস দিয়েছিলাম, সবগুলোর ব্যবহার করে আপনারা কি করবেন এখন রিসার্চ অ্যানালিটিক্স আপনারা আপনাদের থেকে শুরু করে দিবেন। এটা আমাদের একটা টার্গেট ছিল। তো নেক্সট ক্লাস আমাদের মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসের আগে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আরও কী কী ধরনের ল্যাকিংস আছে আমরা সেগুলো কালেক্ট করছিলাম, এবং এখানে আমরা অনেকগুলো পয়েন্ট অফ ভিউ পেয়েছি, লাইক ফিগমা, রেসপন্সিভ, হেডার ফুটার, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু মানে কথাবার্তা বলবো এবং আলোচনা করে দেন আমরা এই জিনিসগুলোকে ইনশাল্লাহ কভার করবো। হ্যাঁ, ওকে। তো স্যার আমাদের একটা জিনিস বাকি থেকে যাচ্ছে স্যার, কোনটা? কোনো স্লাইডার কিন্তু দেখাননি আমাদের স্যার। স্লাইডার না? জি স্যার, স্লাইডার বা কিছু কিছু সেকশন, যেমন আহ, একটা ওয়েবসাইট স্যার আপনি আমাদেরকে একটু ই করবেন, সেটা হচ্ছে মেনু, তারপরে হিরো সেকশন, বা আম, আপনার স্লাইডার, এরপরে অ্যাবাউট পার্ট, কন্টাক্ট পার্ট, এরকম স্যার আমাদের একটা একটু একটু দেখাই দেবেন স্যার। আমি কেন একটা প্রজেক্ট দেখালাম না আমাদের এই যে ফেডি কোর্প অফ ইউপি, এটা ডাব্লিউপি, এটা স্যার দেখাইছেন এখানে স্যার, তো অনেক কিছুই কভার হয়ে গেছে প্রায়, নাকি আরেকটু ডেপ লেভেল চাচ্ছেন, মানে যে স্যার আরেকটু ডেপ লেভেলে যান এরকম কিছু স্যার নেই? একটু ডেপ লেভেল চাচ্ছিলাম, যেহেতু মার্কেট প্লেস দেখাবেন তার আগে যদি একটু ভালোভাবে না শিখে মার্কেট প্লেসে কি যাওয়া যাবে স্যার? আচ্ছা, এক মিনিট। আর একটা জিনিস ছিল স্যার, ওই যে আপনার যে হচ্ছে যে আছে না আপনার, আমরা হেডার তৈরি করি যেখানে পেজ বাদ দিয়ে আরেকটা যেন কি যেন ভুলে গেছি, ওখান থেকে ওয়ান পেজ ওয়েবসাইটে যেগুলো যে উপর থেকে ক্লিক করলে, মেনুতে ক্লিক করলে সেখানে চলে যাবে, যেমন অ্যাবাউট সেকশনে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যায়, যেগুলো ওয়ান ওকে পেজ ওকে ওকে ওয়েবসাইট ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক দেখায়। আছে। ওয়ান পেজ মেনু, ওয়ান পেজ ওয়েবসাইট মেনু লিংক, ঠিক আছে। আর প্রেজেন্টেশনটা দেখুন, পেজিনেশন, প্রেজেন্টেশন। ওকে, পেজিনেশন। আর কিছু স্যারদের? ওকে। এই স্যার তো বলছে স্যার ওয়ান ওয়ান পেজ, আরেকটা আছে ওই যে মেগা মেনু নামে কি একটা মেনু আছে অনেকগুলো। মেগা মেনু, মেগা, আমি ওটাই বললাম হেডার পেড ব্যবহার, আমি যদি হেডারটা দেখাই আপনি মেগা মেনু থেকে শুরু করে সবগুলোই পারবেন। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলেন। জানার, সেটা হলো স্যার ওই যে একটু কষ্ট করে স্যার ওই যে ওয়েবসাইটটা ইয়ে করেছিল ওটা কিন্তু আসবেন আমরা হ্যাঁ যে এই কালকে যে, যেটা স্যার, স্যার নিচে যাই স্যার, নিচে নিচে যাই স্যার। স্যার এই যে এই সেকশনটা স্যার, একটু একটু নিচে স্যার, আমরা মোটামুটি ওটা কমপ্লিট করতে পারছি আশা করি সবাই। এখানে স্যার অনেক জটিলতা রয়ে গেছে, বিশেষ করে যেমন এটা যেমন ফ্রিজ হয়েছে, হ্যাঁ এটা ফ্রিজ করতে পারতেছি না স্যার। আর এইখানে যে স্যার এই যে ইমোজি বা ইমোজি গুলো যে সেট করা হয়েছে, এটাও স্যার সেট করতে পারতেছি না স্যার। আর একটা জিনিস হলো, একটু নিচে রাখবেন স্যার, একদম শেষে যাব স্যার। স্যার এইখানে এই যে স্যার এই সেকশনটা একদম নিচের কালোটা স্যার, এটা একটু সেট করতে পারতেছি না স্যার, এটা কিভাবে একটু যদি একটু গাইডলাইনটা দিয়ে দিতেন স্যার, তাহলে এই সেকশনটা মোটামুটি আমাদের ইয়ে হয়ে যেত। আর বাকি যেগুলো আছে ওগুলো তো আপনি দেখা দিবেন ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এই ওয়েবসাইটটা আরেকবার স্যার একটু কাইন্ডলি। রিভাইস, ওকে। অ্যাসাইনমেন্ট একটু স্যার দেখতেন যদি আজকে যে কেমন কি হইলো কি অ্যাসাইনমেন্ট স্যার আজকে ও, হোমওয়ার্ক। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে স্যার মানে মোটামুটি অনেকেই সবটুকু করতে পেরেছে। উনি যে এর আগে যে যিনি বললেন যে যে সেকশনগুলোর প্রবলেম, এই সেকশনগুলো মোটামুটি অনেকেই করতে পেরেছে। আচ্ছা সমস্যা নেই, আমি একবার ভিউ করে দিলাম যেহেতু সমস্যা নেই, ইস্যু হবে না। আচ্ছা দেখি সর্বপ্রথম আমাদের ফারহানা স্যারের কাজ, দেখি স্যার কি অবস্থা আছেন। ওকে, এটা আমাদের ফারহানা স্যারের কাজ, দেখি তো ফারহানা স্যার। ওকে, এই যে এগুলোকে একটু পপ আপ করেছেন, অ্যাওয়ার্ড উইনিং, ওই যে এখানেও সুন্দরভাবে কাজ করেছেন। এই যে এগুলোকে আরেকটু ওই যে আরও মাল্টিপল আছে না, মাল্টিপলগুলো ট্রাই করিয়ে এই জায়গাটায় সুন্দর এই যে অ্যানিমেটেড হচ্ছে। এই যে আমাদের ফারহানা স্যার কিন্তু মোটামুটি কাজটা করে ফেলছেন, একটু 19-20 হচ্ছে, বাট একটু সময় দিলে গ্যাপগুলো ইজিলি কন্ট্রোল করা যাবে।
ওকে, এটা গেল একটা। আসেন এবার একটু রেসপন্সিভ চেক করি, স্যারের রেসপন্সিভটা কেমন হয়েছে। আমরা এখানে গেলাম, ইনস্পেক্ট। ওকে, রেসপন্সিভ মনে হয় স্যারের, মনে হয় এখনো হাত দেওয়া হয়নি নাকি? ওকে, কিছু এই যে রেসপন্সিভ প্রবলেম আছে। হুম, আচ্ছা রেসপন্সিভ সলভ করে নিন। রেসপন্সিভ মনে হয় হাত দেয়নি স্যারে, রেসপন্সিভ করে ফেলেন। ওকে, সুন্দর হয়েছে, গুড। ওকে, ফারহানা মিরা স্যারের কাজ। এবার এসে আমাদের শাহজাহান স্যারের কাজ দেখে আসি। রেসপন্সিভ ওয়েবসাইট আব্দুল্লাহ স্যার, ওকে। ওকে, এই যে ইমেজগুলো একটু নষ্ট হয়ে গেছে, বা এটা ঠিক করা যাবে, সমস্যা নেই। হুম, এই যে মাল্টিপল মডিফিকেশন করেছে। এরপরে এখানেও ইয়া হচ্ছে। ওকে, এখানেও এই যে মোটামুটি এই যে এই কাজটাও ওকে। ইন্সপেক্ট করে আমরা একটু চেক করে আসি রেসপন্সিভের কি অবস্থা। হুম, ওকে, এখানে ওনার ওই যে ইয়া ইস্যু আছে, পজিশন ইস্যু আছে। পজিশন ইস্যু আমি দেখাই দিব, সেজন্য ইস্যু প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, এই যে স্যার এখানেও কাজটা ঠিক আছে। ওকে, এরপর আমাদের হৃদয় স্যার, এটা দেখি, দেব হৃদয়। এরপর আমাদের রাজীব বর্মন স্যার। হুম, স্যার আমি চ্যাট বক্সে একটা ওয়েবসাইট লিংক দিয়েছি স্যার, হেডার ফুটারটা রেসপন্সিভ করেছে, একটু দেখবেন স্যার হ্যাঁ আমি দেখবো চ্যাট বক্স। হুম, ওকে। হুম, রেসপন্সিভ হয় নাই মনে হয়, রেসপন্সিভ করে নিয়েন হৃদয় স্যার। হুম, এই যে রেসপন্সিভ ইস্যু আছে। হুম, এরপর আমাদের রাজীব বর্মন। ক্লাস নাম্বার 10 হোমওয়ার্ক করেছেন, দেখি। এর আমাদের রাজীব বর্মন স্যারের কাজ। ওকে, সুন্দর হয়েছে, বাট স্যার একটু ডিফারেন্টলি ইয়া করেছেন, অ্যানিমেট করেছেন। ওকে, হুম, ট্রাই করেন, এক এক রকম ভাবে ট্রায়াল দেন। এই যে হুম, ওকে, এখানে সাদা মাটা রেখেছেন, এখানে হয়তো ওই ঢেউ সিস্টেম হবে, ওটা আমরা ইনশাল্লাহ করবো, ওয়েবিং সিস্টেম যেটা বলে আর কি। এটা হলো আমাদের বিনয় কৃষ্ণ স্যারের কাজ। দেখি, একটু পিছিয়ে আছেন বোধ হয়, চলে আসেন আমাদের সাথে। এবার আসেন আমাদের আসিফুল ইসলাম। ওকে, আরেকবার একটু রিফ্রেশ করি।
ওকে, এই জায়গাটায় কাজটা হয় নাই, কন্টেইনার বক্সটা সরিয়ে এটাকে ফুল দিয়েন। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তাই তো কাজ বাকি আছে। আমার ওটা রেসপন্সিভটাও হয়নি, ওটা একটু ও করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে রেসপন্সিভ করে নিন। ওকে, কেউ ফেসবুক কোথায়? কালকে ফেসবুকের অ্যাকাউন্ট দেখে কার কার হার্ট অ্যাটাক আসছিল? ফেসবুক যে 1 ঘন্টার জন্য ক্লোজ ছিল। আবু, আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি বললাম যে আমার অ্যাকাউন্ট হ্যাক ট্যাক হলো না তো, তা আরেক মুশকিল। আর বেশি টেনশন ছিল যারা টিকটক করে তাদের। তাদের আয় রোজগারের রাস্তা বন্ধ। আসিফ স্যার তো দেখলাম। আচ্ছা, শাহজাহান স্যারের তো এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। ওকে, আচ্ছা, তো অ্যাসাইনমেন্টগুলো দেখলাম, মোটামুটি সবারই কাজ ক্লিয়ার, বাট কিছু কিছু পার্সনদের এখনো পর্যন্ত ল্যাকিংস আছে। তো ল্যাকিংস থাকাটা খুবই স্বাভাবিক, কারণ অনেক কিছু আছে এখান থেকে অ্যানালাইজ করার, রিসার্চ করার। ওকে, তো সমস্যা নাই, আমরা আরেকটু সময় দিব, এখানে প্যারা নিয়েন না, আমরা ইনশাল্লাহ আরও সময় দিয়ে বিষয়গুলোকে আরও ক্লিয়ার করব। ওকে, তো আজকে চলেন, আমি একটা টার্গেট নিয়েছি যে আমরা এই জায়গাটায় কিছু কাজ করব। তার আগে তাহলে কি রিভাইসিংটা করে ফেলি। এই যে এই জায়গাটায় আমরা অনেকেই কি এই ওয়েবসাইটে অনেকগুলো প্রবলেম ইস্যু ফেস করছি, এই জায়গাটা আমরা কাজ করতে পারছি না। তো চলেন আমি এটা একটু ট্রায়াল দিই। আমাদের pantheon.io ওয়েবসাইটে ভিজিট করে আসি। আবু টপ সাইটস, না এগুলো না তো। এটা মনে হয় না, চলেন দেখলে তো বুঝতে পারবো। ওকে, হ্যাঁ এটাই। আচ্ছা, সর্বপ্রথম এখানে দেখেন, আমি যখন আমার ওয়েবসাইটে ভিজিট করতে আসলাম, আমার ওয়েবসাইটে আমি কি দেখতে পাচ্ছি? আমার ওয়েবসাইটে আমি একটা ডিফারেন্ট আউটলেট দেখতে পাচ্ছি, যেটা আমার ওয়েবসাইটের অংশ ছিল না। আসলে বিষয়টা হয়েছে কি, আমরা এখন যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের হোম পেজ। এটা কি আমাদের ওয়ার্ডপ্রেসের হোম পেজ। এখন আমরা কি এই ওয়ার্ডপ্রেসের হোম পেজটাকে রাখবো? অবশ্যই না। আমাদের হোম পেজ থাকবে হলো আমরা যেটা মডিফাই করেছি সেটা। কোনটা? সেটার জন্য আমি একটু ড্যাশবোর্ডে ভিজিট করলাম। ওকে, ড্যাশবোর্ড থেকে আমি আমার পেজ লিস্টে গেলাম। তাই না, আমাদের তো পেজেস ফোল্ডারে থেকে ভিজিট করতে হবে। পেজ লিস্টে গেলাম। ওকে, তো এখানে আমাদের এই যে এই পেজটাকে আমরা ডিফল্ট সেট করতে হবে। তো এখান থেকে কি ডিফল্ট করার কোনো মাধ্যম আছে? না, এখান থেকে কোনোভাবে ডিফল্ট আমরা করতে পারবো না।
আমাদেরকে যদি ডিফল্ট সেট করতে হয়, এই যে এই পেজটাকে যদি আমি আমার ডিফল্ট পেজ হিসেবে নির্ধারিত করতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম এই যে একেবারে নিচে এই যে এখান থেকে সেটিংস অপশন থেকে এখান থেকে ডিফল্ট করতে হবে। কিভাবে? এই যে সেটিংস থেকে রিডিং ফাংশনে চলে যেতে হবে। এই পার্টটাকে রিডিংয়ে রাখা হয়েছে। রিডিং কেন? রিডিংয়ে রাখার রিজনটা হলো আমাদের ওয়েবসাইটটা মানুষ আসবে ভিজিট করতে, ভিজিট করার সময় সে তো আমার ওয়েবসাইটটা পড়বে স্বাভাবিক। তো পড়ার ক্ষেত্রে আমি আমার অডিয়েন্সের জন্য কি কি মডিফাই করতে চাই সেটা আমরা এখান থেকে পাবো। তো সেটিংস থেকে আমি রিডিং ফাংশনে গেলাম, যাওয়ার পরে এখন তাদের এই যে এখানে তারা বলতেছে যে আমার হোম পেজ কোনটা হবে। দেখেন এতক্ষণ কিন্তু তারা ওয়ার্ডপ্রেসের হোম পেজটাকে আমি ডিফল্ট হিসেবে রেখেছিলাম। এখন আমি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ না, আমি বললাম যে ভাই আমার নিজস্ব একটা পেজ আছে, এই যে এ স্ট্যাটিক পেজ। কোনটা? এই যে হোম পেজকে আমি এখন ওয়েব ডিভাইন আমার যেটা আমি সেটা সিলেক্ট করে আমি এখন নিচে গিয়ে এই যে সেভ চেঞ্জ করে দিব। এখন এইটা হলো আমাদের, এইটা দেখেন এই যে ওয়েব ডিভাইন এটা একটা পেজ। তবে এখন দেখেন আমাকে আর কোনো ধরনের পেজে যাওয়া লাগতেছে না। আমি নর্মাল যদি ভিজিট সাইট করি তাহলে সে আমাকে আমার তৈরিকৃত ভিজিট সাইটটাকেই ভিজিট করায়। ঠিক আছে? এই যে এখন দেখবেন যে কি সে আমার পেজটাকেই দেখাচ্ছে, অন্য কোনো পেজ কিন্তু দেখাচ্ছে না। মেনু বারও আমার, আমার ফুটার বারও আমার। ওকে, আসেন এবার আমাদের কিছু মডিফিকেশন দরকার। আমরা এখানে যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে আদায় করে নিয়েছিলাম, বাট এখন আমরা চাচ্ছি কিছুটা সময় ইনভেস্ট করে এই জায়গাটাকে কিভাবে আরো সুন্দর করা যায়। এডিট এলিমেন্টরে গেলাম, এটা ডিফল্ট পেজ হিসেবে গিয়েছে না স্যার? হ্যাঁ এখন এটা ডিফল্ট হয়ে গেছে। এতক্ষণ পেজ কিন্তু পেজ হ্যাঁ নাকি ডিফল্ট পেজ। পেজ? আচ্ছা এই যে আসছে। এবার আসেন আমরা একটু এই জায়গাটা দেখে আসি। আমরা এখানে নিচে গেলে যে এই ফাংশনগুলো কি ছিল, আমি যদি এখানে একটু এডিট করি, এই যে এটা ছিল কি আমার ফ্লিপ বক্স। এটা আমরা কোথায় পাই? আমরা এখান থেকে এলিমেন্টর প্রো যদি আমরা ইউজ করি, আমরা বক্স লিখে সার্চ করলেই এই যে আমাদের একটা ফ্লিপ বক্স নামে একটা অপশন পাওয়া যায়। ঠিক আছে, এবার আসেন একটু মডিফাই করি। এই বক্সটাতে কি কি আছে দেখেন। এই বক্সটা তারা বলেছে যে এই বক্সটা সাধারণত ফ্লিপিং হবে, এই যে তার কাজটাই হলো ফ্লিপ হওয়া। এখন কথা হলো যদি আপনি ফ্লিপ না চান তাহলে কি হবে? তো আপনি সেটিংস থেকে ফ্লিপটা অফ করে দিবেন। অফ করা সম্ভব? এই যে এখান থেকে নান করা যায় না? আচ্ছা যদি নাই থাকে তাহলে ফ্লিপিং বক্স না নিয়ে আমি নর্মাল বক্স নেব, সাধারণত আমরা যেভাবে কন্টেইনার ইউজ করি সেভাবেই। কীরকম? আমি ধরেন এই যে ফ্লিপ বক্সটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন আমি কি করলাম, এখানে আরেকটা কন্টেইনার নিতে চাই। এই যে কন্টেইনার এখানে 3-4টা আছে। ওকে, আমি এই যে এখানে মাউসের এই যে এখানে ক্লিক করে আমি এখানে আরেকটা ডুপ্লিকেট করলাম। আচ্ছা ডুপ্লিকেট, ও সরি এটা পুরো লাইন হয়ে গেছে, ডিলিট করে দেই। আবার এই যে ডুপ্লিকেট। ওকে, তো এখন আমি এখান থেকে একটা কি নিয়ে আসি, এই যে এখান থেকে আমি একটা ধরেন হেডলাইন এখান থেকে আমি আনতে পারবো না, এই যে একটা হেডলাইন নিয়ে আসলাম। ওকে, এখন এটাকে ধরে আমি এখন ডিলিট করে দিই, আমার 3টেই লাগবে। ওকে, কেউ বড় কেউ ছোট কেন হচ্ছে? কারণ সবাই সাইজ কারো উল্লেখ করা হয়নি তাই হচ্ছে। ওকে, প্রবলেম নাই। আমরা এখন এই জায়গাটা কি করব, ওই যে তারা যেভাবে একটা বক্স নর্মাল সেট আপ করে রেখেছে, কোনটা ছিল ফেরডি কোঅপ, আমি না এটা হারিয়ে ফেলেছি, আবার যাই। এই যে এই যে আওয়ার কোর ভ্যালুস, এই পার্টটাকে আমরা আলাদা করে মেক করব। কিভাবে? তো চলেন ট্রায়াল দিয়ে আসি। ওকে, তো এখানে আমি
এই লেখাটাকে রাখবো, কোনো সমস্যা নেই, বাট এখানে লিখলাম যে এটা H2 নয়, এটা H4 বা H5 হবে। এরপর লিখলাম এখানে our COUR core VALUES। তো লেখার উপর ডিপেন্ড করে এডিট হবে, এটা আমি চাই না। এখানে আমি কি করব, স্টাইল শিটে গিয়ে আমি এটার উইথ এনশিওর করে দিব। ঠিক আছে, ওকে, এটা হলো একটা। ওকে, এরপর আমি এটাকে সেন্টার করার জন্য আমি এখন স্টাইলে গেলাম। এখন স্টাইলে গিয়ে আমি কোনো মডিফিকেশনাল কিছু পাচ্ছি না। তো এটা আমাদের আরেকটা ভুল যে আমরা কন্টেইনার নিই নাই। কন্টেইনার নিয়ে আমি এটার মধ্যে কাজ করতে চাই। কন্টেইনার নিলাম, এরপর এই যে ড্রাগ করে আমি এটাকে এখানে ছেড়ে দিলাম। ওকে, তো এখন এটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি কন্টেইনার ধরে এইটার উইথ দিয়েছে তারা কত, 1144, আমার দরকার নাই। আমি এখানে পিক্সেল কনভার্ট করে বা আমি এখানে পার্সেন্টে ক্লিক করে আমি এখানে বলে দিলাম যে ভাই 25% হবে। ওকে, তো বাকিরা কোথায়, বাকিরা সাইডে চলে গেছে। তো আমি বাকিদেরকেও ডেকে ডেকে এনে মডিফিকেশন কোডটা দিয়ে দিব যে ভাই এই যে স্টাইল আপনাদেরও উইথ আছে কত, আমাদেরও সেম। ওকে, তো চলুন আমি এই কাজটা আরেকবার করি। আমরা এই জায়গাটা কয়েকটা ভুল করেছি, যার কারণে আমি এটাকে যথাযথভাবে এক্সেস করতে পারছি না। চলেন আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট। ওকে, আমি এখন এখানে সুন্দর করে একটা কন্টেইনার আনলাম। এই কন্টেইনারের ভিতরে আমি আরও কি করলাম, আরও একটা কন্টেইনার, এই যে কন্টেইনারের ভিতর কন্টেইনার, রাইট। এখন আমি এটার ভিতরে গিয়ে কি করব, ফ্লিপ বক্স অ্যাড করে দিব। এই যে ফ্লিপ বক্স একটা আসলো, আমি এখন এটাকে ডুপ্লিকেট, ডাবল, আবার ডুপ্লিকেট, ডাবল, লাস্ট আরেকটা ডুপ্লিকেট, 4টা হয়ে গেল। এই যে প্রতিজনের জন্য একটা 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 করে। ওকে, আচ্ছা এখানে আমি আরেকটা ভুল করে ফেলছি, ডুপ্লিকেট করেছি ঠিকই, বাট ডুপ্লিকেট মূলত এটা নয়। 1 মিনিট, ডুপ্লিকেট হবে কন্টেইনার। এই যে কন্টেইনার ডুপ্লিকেট করতে হবে। এই যে 2টা কন্টেইনার হয়েছে, মাউসের রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট, আবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট। এই যে 4টা হয়ে গেল। এখন আমি প্যারেন্ট যে কন্টেইনার আছে, এই যে দেখেন 2 জনের কন্টেইনার আছে, প্যারেন্টকে ধরে প্যারেন্টকে আমি এখন এই যে ডিরেকশন চেঞ্জ করে দিব। এখন এই যে কন্টেইনার আছে আমার এটা দরকার না, আমি এটা ডিলিট করে দিলাম, আমার জায়গা খালি আছে। এই যে এই জায়গায় এখন আমি হেডলাইন দিলে এখন আমার হেডলাইনে দেখেন ইজিলি কন্ট্রোল হচ্ছে। তো ওই জায়গায় আমরা একটু মিস্টেক করেছিলাম, এটা আমাদেরকে এখন ঠিক করে দিতে হচ্ছে। তো আমি এখানে আওয়ার কোর ভ্যালিউস আমি এটা সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম যে আওয়ার কোর ভ্যালিউস। এখন এটার ফন্ট সাইজ H4। এরপরে আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। এই ডিভিয়াটাকে ধরলাম, আউটলেটটাকে ধরে আমি এখন আমার কন্টেইনার জাস্টিফাই কন্টেন্ট করে দিলাম এই যে সেন্টার। ওকে, ওকে, এটা গেল একটা। দ্বিতীয়ত এটার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। স্টাইল শিটে গেলাম, আমি এখন এই যে এটার কালার ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক কালারে গিয়ে আমি এই যে আমার সেকেন্ডারি কালার দিয়ে দিলাম। এবার আমি লেখার মধ্যে আসলাম, লেখার মধ্যে এসে স্টাইলে গিয়ে আমি আমার টাইপোগ্রাফি চেঞ্জ করে দিলাম। এই যে ফন্ট কালার সাদা হবে, পরে টাইপোগ্রাফি চেঞ্জ করতে হবে, রেলওয়ে থাকুক, বাট আমার এখানে সাইজ হয়ে যাবে কত, 30, যতই হোক মানে আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপরে ফন্ট ওয়েট মোটা দাগে হবে 700। এই যে এটা গেলো একটা। এবার আসি 2 নাম্বার। এখানে কি আছে, এটা এই যে ফ্লিপিং হচ্ছে। তো ফ্লিপিংটা কিভাবে করব, এটার জন্য আমাদের এই যে এখান থেকে সেটিংস আছে, ফ্লিপিংটা কিভাবে হবে। ফ্লিপ হচ্ছে বাট এটা উপর নিচে, আমি না উপর নিচে না, রাইট লেফট হবে। এই যে এখন আমার কন্টেন্ট কোথায় কি হবে, এই যে ফ্রন্টে কি কন্টেন্ট হবে, ব্যাকে কি কন্টেন্ট হবে, এগুলো আপনি এখন নিজে থেকে দিয়ে দেন। যেমন এখানে তারা বলতেছে আইকন হবে এবং একটা হেডলাইন হবে যেটার নাম হবে উই লিসেন। তো চলেন, আইকন অলরেডি দেওয়া আছে। আইকন এটা কি, এটা হলো বাল্ব আইকন। আপনারা আইকন পান না, এই যে আইকন লিস্টে আপনাদেরকে আইকন সার্চ করতে হবে, ঠিক আছে। এই যে বাল্ব আইকন, এই যে লাইট বাল্ব পাওয়া যাচ্ছে কি না, এই যে 2 রকমের আইকন আছে, যেটা ভালো লাগে আপনি ডাবল ক্লিক করলেই ইনসার্ট হয়ে যাবে, বা এই যে এই জায়গায় ইনসার্ট বাটন আছে, এই যে ইনসার্ট হয়েছে। এরপরে আমাদের হেডলাইন আছে, প্যারাগ্রাফ, ডেসক্রিপশন আছে, আমাদের ডেসক্রিপশন লাগবে না। এই যে দিস ইজ দ্য হেডিং আছে কি না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার সাদা হবে। এখন আসেন স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, কালার হবে কি, এই যেখানে গেলাম সাদা কালার দিয়ে আসলাম, ঠিক আছে। এরপরে আরও কি কি আছে, কালারগুলো চেঞ্জেস হবে। আমি আবার কন্টেন্টে গেলাম,
কন্টেন্টে এই যে এই ব্যক্তিদের স্টাইল শিটে চলে গেলাম, আইকনের এই যে প্রাইমারি কালার, এই যে আইকন ফিল্ড, এই যে প্রাইমারি কালার, আমি এখন কি করে দিব আইকন কালার, ওই যে আমাদের যে সেকেন্ডারি আইকন কালার আছে সেটা করে দিলাম। ঠিক তেমনইভাবে আমার এখন হেডলাইন, এই যে এখানে আমি এখন আইকনের বাহিরে আর কিছু আছে কিনা, ফ্রন্টে আইকন ছাড়া আমাদের এখানে আইকন সাইজ ইজ এ টাইটেল, টাইটেলের টেক্সট কালার, এখান থেকে আমি এখন টেক্সট কালারটাকেও সাদা করে দিলাম, না সাদা না সরি ওই কালারটা হবে, রাইট, এই যে এটা। আবার টাইপোগ্রাফি চেঞ্জ করতে হবে, এটার ফন্ট কিন্তু অনেক মোটা দাগে হবে, এই যে আমরা এটা করে ফেলছি অলরেডি। এখন আসেন এই যে এটা তো ফ্রন্ট পার্ট গেল, এবার ব্যাক পার্ট কিরকম হবে, এই যে তো আমি এখন ব্যাক পার্টটাকে কপি করলাম, কপি করে আমি জাস্ট খালি এই যে আমার আবার কন্টেন্টে চলে আসলাম, এই যে ফ্রন্ট পার্ট শেষ, এবার আসেন ব্যাক পার্ট, এই যে কন্টেন্ট, এখানে তারা হেডলাইন দিয়েছে, হেডলাইন নাই, তো হেডলাইনের লেখা মুছে দিলে হেডলাইন চলে যাচ্ছে, এখানে আমি জাস্ট খালি আমার লেখা দিয়ে দিলাম, এরপরে এই যে বাটনও লাগবে না, আমার বাটনটাকে চেঞ্জ করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছি যে তারা কিছু লেখা দিয়েছে, বাট লেখাটা আমাদের মনোপ্রুত হচ্ছে না, তাহলে কি করবো, স্টাইলে গিয়ে আমার ব্যাকের যত সব জিনিস আছে সব চেঞ্জ করব। এই যে ফ্রন্ট শেষ, এবার ব্যাকে চলে আসলাম, অ্যালাইনমেন্ট সেন্টার, ওকে কোনো প্রবলেম নাই। এবার আসেন এই জায়গাটায় টেক্সট কালার কি হবে, টাইপোগ্রাফি কি হবে, তাদের টাইপোগ্রাফি তাদের মতো হয়েছে, বাট আমি করবো আমারটা, এই যে আমি এখন প্রাইমারি করে দিলাম, এই যে দেখেন। তো যা যা মডিফিকেশন আপনি দিতে চান আপনি সেগুলো এখান থেকে দিতে পারবেন। এটা গেলো একটা, সেম জিনিসটা তো এটাই নাকি, কিন্তু এটা স্লাইডিংটা হচ্ছে কি, এটা স্লাইডিং সিস্টেমে কাজ করতেছে, তাহলে এখন আমি এইটাতে এডিট থ্যাংক করব। ইউ স্যার। এরপরে স্যার করতে পারবেন ইনশাআল্লাহ, এরপরে সমস্যা হবে না স্যার। আচ্ছা এখন ওই আমরা একটু নিচের পার্টটা একটু দেখলেই স্যার এটা এই তো এগুলি বুঝতে পারছি স্যার, সমস্যা নেই, এখানে অসুবিধা হবে না আশা করি না। আচ্ছা, এই যে ফ্লিপ ইফেক্ট, নিচের পার্টটা ফিলিপ বক্সটা একটু ছোট করা যায় কিভাবে, ওই যেটার মতো এইটা একটু দেখান স্যার। আচ্ছা আমি দেখাচ্ছি, স্লাইডিং কনসেপ্টটা এই যে রাইট লেফট করে দিলে এই যে ঠিক আছে। এখন এটা কিন্তু টাইম জোনের একটা বিষয় আছে, দেখেন এটা কিন্তু একটা টাইমিং নিয়ে যাচ্ছে, তো টাইম জোন কন্ট্রোল করতে চাইলে সেটাও করা যায়, ঠিক আছে। চলেন একটু দেখে আসি, টাইম জোন কন্ট্রোল করার জন্য আমাদের এটা ফ্লিপ ইফেক্ট, স্লাইড, ডিরেকশন, স্টাইলে গেলাম, বর্ডার, প্রাইমারি, অ্যাডভান্সে গিয়ে দেখি তো টাইম জোন আছে কিনা, মোশন ইফেক্ট, ওকে এক মিনিট, টাইম জোন মেবি কি ধরা যায় না, ট্রানজিশন আছে না স্যার, ওটাই মোশন ইফেক্টটাই তো ট্রানজিশন, এগুলো তো সব দাঁড়ান দেখি একবার, এই যে ফ্রন্ট ব্যাক সেটিংস, আচ্ছা ধরেন আমি এটা পারি নাই, এখন আমি একটু জানতে ইচ্ছা করে না যে এটাকে আমার আছে কিনা, কারণ আমি তো জানি না এটা আছে কিনা আদৌ, তো এটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই এটাও ফাইন্ড আউট করতে পারবো কিভাবে, আমরা লিখলাম এলিমেন্টর ফ্লিপ বক্স, ঠিক আছে, এলিমেন্টর প্রো লিখতে পারেন, ঠিক আছে, এই যে এলিমেন্টর প্রো ফ্লিপ বক্স টাইম জোন, ঠিক আছে, আমি এখানে লিখতে চাই যে আমরা এখানে কি করতে চাই, টাইম, আমরা আরও টাইম নিয়ে কাজ করতে চাই, এই যে ফ্লিপিং স্পিড নিয়ে তার একটা ভিডিও তৈরি করা আছে, যে এলিমেন্টর প্রো অ্যাডজাস্ট ফ্লিপ বক্স ফ্লিপ স্পিড, এই যে হাউ টু ইউজ ফ্লিপ বক্স উইজেটস অন এলিমেন্টর পেজ বিল্ডার, হাউ টু ইউজ ফ্লিপ বক্স উইজেট ইন এলিমেন্টর প্রো। আমরা হয়তো বা একটা দুইটা ফাংশন দেখতে পাচ্ছি, বাট আপনাকে আগামীর আরও বিভিন্ন ধরনের ফাংশনগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে এখন আপনি এই ব্যক্তির ভিডিওটা দেখে নেন, 3 মিনিটের ভিডিও দেখে নিলে আপনি বুঝতে যাবেন যে ফ্লিপ বক্সের স্পিড কীভাবে কন্ট্রোল করা যায়, Hey everybody. ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, The CSS আপনাদেরকে কাজ করতে হবে, for this. I'll paste it in here. Value it's ওরা এই যে 0.6 সিএসএস seconds. করতেছে, তার মানে ডিফল্ট ভাবে দেওয়া যায় না, আপনাকে সিএসএস করতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা আস্তে আস্তে কি করতে পারবো, এই জিনিসগুলো মডিফাই করে এই জিনিসগুলোর কাজ করতে পারবো।
আর লাস্টেরটা কি, লাস্টেরটা হবে এই যে জুম আউট সিস্টেম, রাইট? তো আমরা লাস্টটাকে ধরলাম, এই যে রাইট অ্যালাইনে গেলাম, এখানে ধরে আমি এখানে বললাম যে এটা কি আমাদের জুম আউট সিস্টেম হিসেবে ফাংশন করবে। তাহলে এটা কিভাবে যাব, এই যে এখানে গেলাম সেটিংস, এই যে এখান থেকে ফ্লিপ না হয় এখানে হবে জুম আউট, এই যে, ঠিক আছে? ওকে, এটা আমাদের কিন্তু আশা করি হয়ে গেছে। এবার আসেন এই যে আমাদের স্লাইডার। তো স্লাইডার এখানে অলরেডি একটা হয়তো বা খুবই সিমসাম একটা স্লাইডার দিয়েছে, বাট দেখতে পাচ্ছি না স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যালো স্যার হ্যালো, আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে হ্যাঁ। দেখা যাচ্ছে স্যার। ওকে। তো আমরা এখান থেকে এই যে এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে রিসেন্ট কেস স্টাডি সম্পর্কে জানতে পারছি। এখানে আরেকটা প্রবলেম আছে, এটা আমরা একটু পরে আসতেছি, পজিশন নিয়ে। পজিশন এক জায়গায় ঠিক করা গেলে আরেক জায়গায় হচ্ছে না, তাই না? অ্যানিমেশন ইয়াতে প্রবলেম হচ্ছে, এটা সলভ করবো আমরা ইনশাল্লাহ। ওকে, এখানে আমাদের কিছু ফাংশন বাকি রয়ে গেছে, আমরা সময় সাপেক্ষতার কারণে এই জায়গাটা করি নাই। চলেন আমি এই ফাংশন এখন করে ফেলি, এই যে গেট ইন টাচ অপশনটা। তো গেট ইন টাচ করা জটিল কিছু না, আমি জাস্ট একটা সিঙ্গুলার সেকশন নিলাম, এখানে আমার যা যা লাগবে আমি ডেকে নিয়ে আসি। হেডলাইন লাগবে, গেট ইন টাচের হেডলাইন নিয়ে নিলাম। এরপর একটা প্যারাগ্রাফ লাগবে, তো প্যারাগ্রাফটাকে ডুপ্লিকেট করলাম, এই যে এখানে ডুপ্লিকেট। আর এটা H2 না, এটা প্যারাগ্রাফ। আর এই জায়গাটা লেখাটা হবে যেটা তারা দিয়েছে সেটাই। ওকে, আরেকটা বাটন লাগবে, আমি বাটন টাটন সব নিয়ে আসলাম, এই যেখান থেকে আমি বাটনে নিয়ে আসলাম। ওকে, এবার আসেন এটাকে সেন্টার করব। আমি পুরো কন্টেইনারটাকে ধরলাম, ধরে আমি এই যে কন্টেইনার এই যে অ্যালাইন আইটেম মিডল করে দিলাম, চলে গেল মিডলে। এবার আমি পুরো কন্টেন্টটাকে ধরে আমি এখন অ্যাডভান্সে গিয়ে উপর নিচে একটু প্যাডিং দিতে চাই, শুধু উপরে আর নিচে। তাহলে এখান থেকে ডিসকানেক্ট করে আমি উপরে দিলাম 40, বটমে দিলাম 40। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, স্টাইলে গেলাম ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমার মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু এখন সময় নিচ্ছি না, আমার কোথায় খুঁজতে হচ্ছে না, কারণ এগুলো আমি অলরেডি ইউজ টু। তো যত বেশি আপনি ইউজ করবেন তত বেশি আরও পারদর্শিতা অর্জন করবেন। এখন আসেন নিচের এই বিষয়টা, এই যে নিচে এখানে ঢেউ সিস্টেম আছে। তো ঢেউ সিস্টেমটাকে যদি আমি কানেক্ট করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, ঢেউ সিস্টেমটাকে কাজ করতে হলে আমাকে এখন গ্যাপিংটা একটু বাড়াইতে হবে, কারণ এত অল্প গ্যাপিংয়ে ঢেউ সিস্টেমটাকে আমরা ওভাবে কিন্তু অ্যালাইন করতে পারবো না। আমরা এখান থেকে 60 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এবার আসেন আমাদের স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আমরা এখন এই যে শেপ ডিভাইডার, তো এখান থেকে আমি বটম এরিয়াতে আমি এখন কি দিলাম, এই যে ওয়েব ব্রাশ দিয়ে দিলাম বা ওয়েব প্যাটার্ন দিয়ে দিলাম। ওয়েব প্যাটার্ন অনেক কম, ওয়েবস। ওকে, তো এখন ওয়েবসটাকে যদি আমি একটু অ্যাডজাস্টমেন্ট করি এখান থেকে, ঠিক হয়ে যাবে না? অবশ্যই ঠিক হবে। ওকে, এটা গেল একটা। এবার আসেন আমাদের লাস্টের কি, সেটা হলো আমাদের এই যে কপিরাইট। তো আমি কপিরাইট এই যে এখানে আমি লিখলাম, এটাকে লিখে অলরেডি তো এটা আছেই, তাই না? এই যে এটা কিন্তু অলরেডি এখানে আছে, কিন্তু এখন কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া আমার এটা আছে ঠিকই, বাট এটা আমি চাচ্ছি না, এরকম অপশনটাই কাজ করুক, এটা আমি চাই না, আমি আমার নিজের কাস্টম একটা কপিরাইট ইউজ করব। এখন এটা কিভাবে করবেন, এই যে কাস্টম কপিরাইটের জন্য আপনার একটা জোন নিতে হবে, সেখানে আমি একটা প্যারাগ্রাফ নিব, এই যে হেডলাইনকে প্যারাগ্রাফ আকারে বানাবো, এখানে আমি আমার কপিরাইটের ক্লেমিংটা করব। ওকে, আর এটা একটা প্যারাগ্রাফ হবে, এটার একটা উপর নিচে প্যাডিং হবে এই সেকশনটার, ধরলাম এই সেকশনটা, এই যে এডিটে ক্লিক করলাম, অ্যাডভান্সে গেলাম, প্যাডিং জোনে গিয়ে আমি এখানে প্যাডিং দিয়ে দিলাম উপর নিচে 20/20 করে। ওকে, তো 20/20 কম মনে হলে আরেকটু বাড়াই দিলাম 30/30। ওকে, এখন কোয়েশ্চেনটা হলো আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য স্টাইলে গেলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি চুজ করাই আছে, চুজেন, এই যে চুজ করে নিলাম। আর এইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে সাদা করে দিলাম, স্টাইল সেটি গিয়ে এই যে। ওকে, এখন কথা হলো এই যে এই জায়গাটায় কি আছে আমার, এইখানে আমি কিন্তু এই যে কালারিং ইস্যুটা পাচ্ছি, তাই না? এই যে কালার ইস্যু আছে কিনা, এখন এটা কিন্তু মার্জিং হবে না, স্বাভাবিক। এটা কি হবে না, এটা আর এটা মিলবে না, কিন্তু তাহলে এরা মিলেলো কিভাবে? কোয়েশ্চেন যে ভাই মিলাইতে পারেন না, তাহলে এখানে মিলছে কেমনে? তো এখানে একটা নিনজা টেকনিক আছে। নিনজা টেকনিকটা কি? নিনজা টেকনিকটা হলো আমাদের এখানে এই সেটআপটাকে একটু চেঞ্জেস করতে হবে। কি সেটা? এই যে এতগুলো যে কাজ সেকশন আমরা নিলাম, এগুলো মূলত কি হবে না, এখানে আসবে না ডিরেক্টলি। আমরা যেটা করব সেটা হলো আমরা এই জায়গাটায় এগুলো সব রিমুভ ডিলিট করে দিব, এগুলো আমার দরকার নেই। আমি একটু আরেকবার রিপিট করে আসি, আমি এগুলো মানে ইচ্ছা করেই করতেছি যেন আপনারা কোয়েশ্চেনগুলো আপনাদের মধ্যে আসে যে ভাই এটা কিভাবে করব।
এখন এইখানে আমি যে সেকশনটা নিয়ে কাজ করতেছি এটা খুবই নর্মাল মিনিমাল সেকশন হবে, এখানে কোনো ওয়েবিং হবে না, কিচ্ছু হবে না। শেপ ডিভাইডার থেকে আমি যে বটম পার্টে ওয়েবিংটাকে ক্যান্সেল করে আমি নান করে দিছি। কালারটা কি হবে, স্টাইল শিটে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি দিয়ে দিলাম কোনটা, এই যে ওরা যেটা এখানে দিয়েছে সেটা, তো আমি এটা এখানে দিয়ে দিলাম। এখন আপনি কোয়েশ্চেন করবেন যে ভাই তাহলে ওয়েব পাবো কোথায়, সেটার জন্য আমরা আলাদা আরেকটা কন্টেইনার নেব। এই যে ভিতরে কি করব, আলাদা আরেকটা কন্টেইনার নিয়ে ওইটার ভিতরে গিয়ে আমরা কাজ করব। এটা কি, এটা টাইটেল, টাইটেল লাগবে না আমাদের। এই যে আলাদা কন্টেইনার নিব, এই কন্টেইনারের ভিতরেই আমরা এখন কি আমাদের হেডলাইন টেডলাইন সব কিছু দিব, আর আমাদের ওই ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব কিছু ইউজ করব। চলেন ট্রাই করে আসি। হেডলাইন নিলাম, ডুপ্লিকেট করে প্যারাগ্রাফ বানালাম, এই যে প্যারাগ্রাফ, আর এখানে আমরা লেখাটা দিয়ে দিলাম। এখন লেখা হেডলাইন কিছুই বোঝা যাচ্ছে না, কারণটা কি, কালার চেঞ্জ। স্টাইল শিটে গিয়ে আমি কালারটাকে আমাদের এই যে ইয়া কালার করে দিই, সাদা কালার করে দিই, স্টাইল কালার সাদা। ওকে, আরেকটা বাটন লাগবে, রাইট? তো এখানে গেলাম, বাটনটাকে নিলাম। তো এগুলো মডিফাই আমি হাত দিচ্ছি না, কারণ মডিফাই আপনারা করতে পারবেন। এখন এই কন্টেন্টটার, এই যে এই কন্টেনারকে ধরে এদের অ্যালাইনমেন্ট আমি সেন্টার করতে চাই, তাহলে এই যে অ্যালাইন আইটেম সেন্টার। এখন আমি কি করব জানেন, ওয়েবিং সিস্টেম যেগুলো সেগুলো আমি এইটার মধ্যে পাঠাবো। আমার এই যে এখানে প্যাডিং, এই যে মানে যে আমার প্যারেন্টিংয়ে আছে, প্যারেন্টিংয়ে আমি অ্যাডভান্সে গিয়ে আমি এইগুলোকে কি করে দিব, 0 করে দেবো, বা এগুলো আমার দরকার নাই। এই জায়গায় কাজ করবে কে, ইন্টারনাল যে কন্টেনার আছে সে, এই যে ইন্টারনাল কন্টেন্টটাকে ডাকলাম, ডেকে আমি এখন এইটাকে ধরে কি করলাম, স্টাইল শিট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমার এই যে সেকেন্ডারি কালার। এখন প্যাডিং দিব এটাকেই কত, ওই যে যেটা আমি দিয়েছিলাম উপরের জনকে 40/60। এখন ওয়েবিং সিস্টেম কার যাবে, ওয়েবিং সিস্টেম এই ব্যক্তির দেবো আমি। স্টাইল শিটে গেলাম, এই যে শেপ ডিভাইডার, এই যে এখন বটম এরিয়াতে গিয়ে আমি এখন এই যে আমি যেটাই দিই, আচ্ছা 1 মিনিট, এখান থেকে আমরা ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক, কন্টেনার পার্টি তো হচ্ছে, রাইট? ওকে, তাহলে আমার ওই কালারটা নিল না কেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা ওয়েবিং এর জন্য আলাদা কালার দেয়, আমি এটা ভুলে গেছি, সরি। এই যে ওকে, এখন আমি এটাকে আপডেট করি, এটাকে আপডেট করার পর রেজাল্ট, ওয়েবিং এর জন্য আলাদা কালার দিলে তো তাহলে আগের সিস্টেমেই করে তারপর আবার ওই আগের সিস্টেমে করে ঠিক ছিল, রাইট? আমি এটাকে কোডিং হ্যাঁ, ফরম্যাটে ভাবছিলাম, যে কোডিং ফরম্যাটে তো আমরা এইভাবে করি। ওকে ঠিক আছে, কোনো সমস্যা তাহলে নেই। আগের সিস্টেমে ঠিক আছে স্যার। আগের সিস্টেমে আপনি জাস্ট খালি কোডিং ওয়েবটাকে কালার করে দেন, তাহলে এত কন্টেইনার নিয়ে ঝামেলা করার দরকার নেই। কিছু নেওয়া লাগবে না। হ্যাঁ, ওকে 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 ওকে, আপডেট করলাম। এবার আউটপুটটা দেখি, আউটপুট না দেখে তো আমি কিছু বলতে পারবো না, চেক করি। ওকে, এই যে আমাদের তাহলে আর এই যে এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কিছু দেওয়ার দরকার নেই, আমাদের ওটাই হয়ে যাবে। ওকে, এবার আসেন, আমাদের এখন এই যে কোনটা এডিট করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ডিলিট করে দিতে চাই। তাহলে চলেন আমি এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ধরে, আমি আর এটাকে মডিফাই করতেছি না, আমি যেটা আছে সেটাই থাকুক, জাস্ট খালি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি, এই যে ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি অনাইট। হ্যাঁ, এই যে এটাকে ধরলাম, সরি, ধরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার নান করে দিচ্ছি। ও নানও ঝামেলাস, এই যে। আর এটা যেটা হবে সেটা হলো এটার বক্সিংটা, এটা বক্স হয়ে গেছে, এটা ফুল উইথ দিয়ে দিব। আপডেট, এখন দেখি আউটলেটটা কন্টেনার অ্যালাইন করছিল, বাট এখন আর কন্টেনার অ্যালাইন হবে না। আরে তো আরেক জ্বালা, 1 মিনিট, কন্টেনার না হওয়ার জন্য আমি ফুল উইথ দিলাম, এখন দেখি ফুল উইথই কাজ করতেছে না।
বক্সড ফুল উইথ। ওকে, এবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখন আসেন, আপনি বলতে পারেন না যে ভাই ওদের দেওয়া প্রদত্ত ডিফল্ট যেটা আমি সেটা ইউজ করতে চাই না, এটাকে ডিলিট করে দেন। তো এটাকে ডিলিট করা যাবে? এলিমেন্টর দিয়ে তো সম্ভব না। এলিমেন্টর দিয়ে এটাকে হাত দেওয়া পসিবল না, কিছুই করা যাবে না। এই যে, তাহলে এখন এই জায়গাটা আমি কি করতে পারি? এই জায়গাটা যেটা করতে পারি, কাস্টমাইজারের কাছে গিয়ে, এই যে কাস্টমাইজারের কাছে গিয়ে আমি কি করব, জাস্ট খালি ওইখান থেকে আমি ফুটার পার্টটাকে ডিলিট করে দেব, আমার দরকার নাই। কিভাবে? এই যে আপনি ফুটার বিল্ডারে আসবেন, কাস্টমাইজারের কাছ থেকে গিয়ে ফুটার বিল্ডার খুঁজেন, আসুক, পুরোটা আসুক। এই যে হেডার বিল্ডার আসছে, এই যে ফুটার বিল্ডার, ঠিক আছে। এই যে কপিরাইট লাগবে না, জাস্ট খালি কেটে দিলাম। এই যে এখন আমার আর কপিরাইট তারা ইউজ করবে না, মানে সরি, ওদের দেওয়া প্রদত্ত যে কপিরাইট আছে সেটা আর কি করবে না, ফাংশন করবে না। ওকে, তো চলেন আমি একটু আপডেট পাবলিশ করি। স্যার এটা মিস করেছি স্যার, কোনটা মিস হয়েছে? এই যে এই কপিরাইটটা অফ করার এটা। আচ্ছা দাঁড়ান, অফ হয়েছে কিনা আগে দেখি। এই যে হ্যাঁ, অফ হয়ে গেছে। কপিরাইট অফ করা খুবই সহজ, মানে হলো এই যে দেখেন, তারা এখানে কিন্তু, আপনি এখানে কি ইউজ করবেন তারা কিন্তু এখানে অলরেডি দিয়ে দেয়। এই যে কপিরাইট ছিল, কেন ছিল? কারণটা হলো এই যে এখানে দেওয়া ছিল। আমি জাস্ট খালি এই জায়গা থেকে কপিরাইটটা উঠাই দিছি, দ্যাটস ইট। কেটে দিছি, পাবলিশ করে দিলাম। দেন আমি এই জায়গায় দেখবো, এই যে আমার কপিরাইটটা চলে গেছে। এখন মানে ওদের প্রদত্ত কপিরাইট চলে গেছে, আমারটা রয়ে গেছে। এই যে এটাই। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, আশা করি এই জায়গাটা আমাদের আর কোনো প্রবলেম হবে না, আমরা এখন সবাই এই কাজটা করতে পারবো। ওকে, তো স্যার ফিলিপ বক্সটা ছোট করা যাবে নাকি? এই সিস্টেমটা একটু দেখাইলে ভালো হতো। ফ্লিপ বক্সটা কি করা যাবে? মানে ওই যে আপনি যেটা ডেমো দেখাইছেন ওটার মতো ছোট হবে কিনা এইভাবে? আচ্ছা, এই যে হ্যাঁ এরকম। ডেমোটা, হ্যাঁ এটা তো উইথ কম আছে অনেকটা। আচ্ছা হ্যাঁ, এটা মানে উইথ ফুল আর কি, আমাদেরটা ডানে বামে গ্যাপ আছে, রাইট? হ্যাঁ এটা করতে চাইলে এটাও সহজ। আপনি তখন কি করবেন, এই যে আপনাদের ওই ফ্লিক বক্সের ইয়াটাতে আসবেন, এই যে কন্টেইনারটা ফলো করবেন, কন্টেইনার, এই কন্টেইনার দেখবেন যে সে বক্স কন্টেইনার, জাস্ট খালি এই জায়গাটা ফুল উইথ করে দিবেন, দ্যাটস ইট। তাহলে ফ্লিপ বক্স আমার ফুল উইথ হিসাবে কাজ করবে। সেভ করলাম। এই যে এখন আউটপুট দেখি আমরা, এই যে এখন আর কন্টেইনারের জন্য তারা বুঝবে না, তারা একবারে কি করবে, ফুল উইথ থ্রু কাজ করবে। আচ্ছা, ছোট তো হয় নাই, সরি বড় হয় নাই, তার কারণটা হলো এদের প্যারেন্টিংও সমস্যা আছে। তাহলে এখানে একটা কাজ করেন, এটাকে তো আমরা কি করেছি, আলাদা কন্টেইনার হিসেবে ইউজ করেছি না, এটাকে আমরা কি করি, আরেকটা নতুন একটা অপশনে রাখি, অ্যাড করে নিয়ে আসি। এই যে সিঙ্গুলার সেকশনে নিয়ে গেলাম, দেন এই যে এটাকে পুরোকে ড্রাগ এন্ড ড্রপ করে, এই যে পুরোটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আমরা এখানে দিয়ে আসলাম। আচ্ছা, এই যে ওকে, এখন এই জায়গাটা কি করব জানেন, এই জায়গাটা আমরা জাস্ট খালি ওই যে পজিশন করে আপলোড করে দিতে পারবো, কারণ এখানে দেখেন, এখানেও কিন্তু কন্টেন্টটা পুরোটা আলাদা। ওকে, এখন এই জায়গাটায় আমি এখন যদি কাজ করতে চাই তাহলে কিভাবে কাজ করবে, জাস্ট খালি পুরো সেকশনটাকে এডিটে ধরবেন, এরপর ওই যে আমাদের কি করব, আমাদের যেটা করা লাগে অ্যাজ ইউজুয়াল, আমরা পজিশন, এই যে পজিশন অ্যাবসলিউট করে দেব। ওকে, এখন পজিশন অ্যাবসলিউট করে দিলে আবার উপরে চলে যাচ্ছে, এটাও আরেকটা ঝামেলা আছে, আলাদা করা যাবে না। আচ্ছা এক মিনিট, এখন ধরেন আমার ভুল হয়ে গেছে, এখন আমি আবার ব্যাকে যেতে চাই, তাহলে কি করব, কন্ট্রোল জেড, সিলেক্ট করলাম, এই যে এখান থেকে, এই যে ওকে, আবার আগের জায়গায় ফিরে চলে আসলো, আমি এখন এটাকে কেটে দিলাম। ওকে, তাহলে এইভাবেই রাখি, যেহেতু হচ্ছে না। এইখানে আমি এটার উইথটাকে এই যে ফুল উইথ করে দিলাম।
ওকে, এখন যদি আমি একটু এটাকে আপডেট করি, এখন আপনি আর ডানে বামের এই গ্যাপটা পাবেন না আর কি। এই যে ডানে বামে এখন কিন্তু ফুল জায়গা নিয়ে নিয়েছে। ওকে, এখন এই জায়গায় যে গ্যাপটা আছে মাঝে, মানে মাঝখানের গ্যাপগুলোকে কন্ট্রোল করা সম্ভব কিনা, মাঝখানেও গ্যাপগুলো কন্ট্রোল করা সম্ভব। জাস্ট খালি আপনি এই যে এটাকে ধরেন, এটাকে ধরে এই যে দেখেন এখানে 20 পিক্সেলের গ্যাপ আছে, আমি এখানে 14 পিক্সেলে দিতে চাই। এই যে দেখেন কমে আসছে, আমি এখানে 0 করে দিলেও সে 0 হয়ে যাবে। এই যে ঠিক আছে। আর প্রতিটাতে মনে হয় মার্জিন আছে কিছুটা, যার কারণে ইস্যুস হচ্ছে। ঠিক আছে, তো মার্জিনও আমরা সলভ করতে পারি, কোনো একটা ইন্ডিভিজুয়ালি যান। ঠিক আছে, কোনো দেখি তো কোনো অতিরিক্ত মার্জিন আছে কিনা। কেউ একজন এর মধ্যে মার্জিন দিচ্ছে মনে হয়। ওকে, এটা আমরা চেক করতে পারবো, বাট আপনি যদি এইভাবে দেন দেখেন এখন মোটামুটি কিন্তু অনেকটুকু চলে আসছে। এই যে এখন এই যেখানে অনেক বড় বড় গ্যাপ ছিল, বাট এটা এখন কমে এসে দেখবেন যে অনেক চিকন হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এই যে ঠিক আছে, তো এগুলোতে আমরা আরও মডিফাই করতে পারবো, তো বাট এখানে একটু সময় দিতে হবে। ঠিক আছে, আর পজিশনের বিষয়টা তো আমরা ক্লিয়ার যে ভাই কোনো একটা অপশনকে আমি যদি বাহিরে ভিতরে আনতে চাই সেটার জন্য কিন্তু পজিশন অপশন আছে। এখন আমি এখানে গেলাম, পুরো কন্টেন্টটাকে ধরলাম, ধরে এই যে পজিশন, এই যে এখান থেকে অ্যাডভান্সে আসতে হবে, সরি অ্যাডভান্সে আসলাম, এই যে এখান থেকে পজিশন অ্যাবসোলুট করে দিলাম। এখন অ্যাবসোলুট করে দিলেও তো হবে না, এখানে কোন জায়গায় বসবে আমি বললাম যে এই যে আমার এটা বটম এরিয়াতে বসবে। এই যে বটম এরিয়াতে আসছে, বাট আমি স্যাটিসফাই না, এই যে অফসেট থেকে আমি এখান থেকে আরও উপর নিচ করে নেব। কিন্তু প্রবলেমটা হলো যে দেখেন আমার কন্টেন্ট নিচে চলে গেছে, এখন এটাকে আমি উপরে নিয়ে আসবো যে জেড ইন্ডেক্স 1 করে দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, এই যে এখন কিন্তু কাজ হয়ে যাবে, কিন্তু রেসপন্সিভে আপনি এটার জন্য ধরা খাবেন, কারণ রেসপন্সিভে জেড ইন্ডেক্স কন্ট্রোল করা যায় না। তো আসেন জেড ইন্ডেক্স কীভাবে কন্ট্রোল করা যায় এবার এটা নিয়ে একটু আলোচনা করব। সরি পজিশন, আচ্ছা একটু পরে আসি। আর কিছু আছে কিনা এটার মধ্যে? মনে হয় না আর কিছু আছে। ওকে দেন চলেন এবার তাহলে আমরা একটু ডিফারেন্ট ইয়াতে চাই। আমরা তাহলে এটা সাকসেস করতে পারলাম, রাইট? টিক মার্ক দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আসেন আমাদের রেসপন্সিভ নিয়ে একটু আলোচনা করি, যেটা আমাদের ম্যান্ডেটরি। চলেন আজকে আমরা একটু কোডিং দেখি, আমরা তো অনেক লম্বা সময় কোডিং দেখি নাই, রাইট? তো আমরা একটু কোডিং দেখি, কারণ কোডিং দেখলে আমরা আসলে বিষয়টা বুঝতে পারবো যে আসলে কিভাবে ফাংশনগুলো কাজ করে। আচ্ছা আমি এটা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ একটু পরে। তো চলেন আমরা আজকে প্রথম ক্লাসে ফিরে আসি, যেখানে আমরা HTML CSS কি করতাম শিখেছিলাম প্রথম একটা দুইটা ক্লাসে, রাইট? তো আমি এখানে গেলাম, এখানে সর্বপ্রথম আমি নিউ একটা ফোল্ডার নিলাম। ঠিক আছে, বা আমি যেহেতু আচ্ছা চলেন আমি এখানে রাখি, আমি এটার নাম দিলাম WP চলেন 2401 আমাদের ব্যাচ নাম অনুসারে। এখন আমি চাচ্ছি এখানে আমি একটা কি বানাবো, একটা HTML আর একটা CSS ফাইল নেব, একটা HTML ফাইলই নেব। HTML ফাইল নেওয়া কিন্তু খুবই সহজ, মাউসের অ্যারো ক্লিক নিউ, এই যে নিউ অ্যান্ড টেক্সট ডকুমেন্ট, এখানে গেলাম index.html। এখন এটাকে মডিফাই করার জন্য মাউসের অ্যারো ক্লিক করে এই যে ওপেন উইথ কোড আমি এখানে ইউজ করলাম। ওকে, এখন আমি এটাকে একটু কাজ করব, HTML হেড বডি যা যা লেখা লাগে আমি সব এখানেই লিখলাম। ঠিক আছে, এই যে HTML ডক টাইপ হেড টাইটেল বডি, মেটা ট্যাগগুলো আমি না দিলেও চলতেছে আপনাদের জন্য, এটা ম্যান্ডেটরি কিছু না এখন রাইট নাও।
আমরা জাস্ট খালি আমাদের যতটুকু আমরা কোড চিনি ততটুকুই রাখি। এইটুকুন কোড কিন্তু আমরা সবাই চিনি, কারণ এইটুকু কোড নিয়ে আমরা সবাই কাজ করেছি। ঠিক আছে, আসেন এবার আমরা এখন যেটা করলাম, সর্বপ্রথম আমি এখানে একটা বক্স নিতে চাই। মানে হলো এমন একটা অপশনকে নিব যে আমাকে এখানে একটা বক্স প্রোভাইড করবে। সেটা কি, তো একটা ট্যাগ আছে যাকে বলা হয় ডিভ। ডিভ মানে ডিভাইড করা, অনেক কিছু আছে। এই ডিভের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বক্স ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। আমি এখানে একটা ক্লাস নেমও বানাইতে পারি সিএসএস ব্যবহার করার জন্য, রাইট? আমি এখানে দেখলাম যে ভাই আমি এইটার ব্যবহার করে একটা বক্স বানাবো। ঠিক আছে, আপনি এখন এই জায়গাটায় কি করতে পারেন, স্টাইলও লিখতে পারেন। স্টাইল আমি এখানে দিলাম হাইট, এই যে হাইট কত পিক্সেল, আমি দিলাম 250 পিক্সেল। এরপরে দিলাম উইথ 250 px। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কি, গ্রিন। আমি এতটুকু করলাম। আমি এখন এটাকে একটু লাইভ সার্ভারে দেখতে চাই যে আউটপুটটা কেমন আসছে। এই যে একটা বক্স আসছে, রাইট? ওকে, তো এখানে আমার প্রবলেম কিছু নেই, এটা আমার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে একটা কোয়ারি আছে। দেখেন আমার এই বক্সটা কি করবে, আমার এই বক্সটা আমাদের ডেস্কটপ ইউজাররাও দেখবে, আমাদের মোবাইল ইউজাররাও দেখবে। আরেকবার বলি, আমাদের বক্সটা কে কে দেখবে, ডেস্কটপ ইউজারও দেখবে, মোবাইল ইউজারও দেখবে। একটা ওয়েবসাইট কোনো কি লিমিটেশন আছে? না, যেখানে ব্রাউজার চলে সেখানেই সে চলবে, সে ওয়েবসাইটটা শো করা হবে, চাই সেটা এখন কোনো বাটন সিটি হোক না কেন। তার মানে ব্রাউজার আছে, আমার ওয়েবসাইট চলবে। তো এখন কোয়েশ্চেনটা হলো, যেহেতু এখন আমার ওয়েবসাইটটাকে আমরা ডিজাইন করি কার জন্য, ধরেন আমি একটা, আমার কম্পিউটারের সাইজ কত, আমার কম্পিউটারের সাইজ যদি আমি ইঞ্চি আকারে বলি 14 ইঞ্চির ডিসপ্লেতে আমি কাজ করি। আমার কম্পিউটার কত ইঞ্চির? 14 ইঞ্চির। তো আমি 14 ইঞ্চির ডিজাইন যে করি সেটা আমার মোবাইলে কিভাবে ফাংশন করবে? 14 ইঞ্চি অনুসারেই ফাংশন করবে, তাই না? এটাই তো সমস্যা। সেজন্য এটাকে সুন্দরভাবে অ্যাট্রাক্ট করার জন্য আমরা এখানে কাজ করি হলো রেসপন্সিভ, যেটা ওয়ার্ডপ্রেস খুবই সহজতরভাবে এখানেই দিয়ে দিয়েছে। এই যে আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাক্টিভ করেন, এই যে এখানে রেসপন্সিভ মুড বোর্ড দেওয়া আছে, কিন্তু কোডিংয়ে এই জায়গাটায় একটু জটিলতা আছে। কেমন জটিলতা সেটা আমরা এবার একটু আসি, চলেন। যেহেতু আমি এখন এইটার ক্ষেত্রে আমি এখন রেসপন্সিভ অ্যাক্টিভ করব, সেজন্য আমাকে এখানে লিখতে হয় মিডিয়া। ডিরেক্টলি লিখলে কাজ করবে না, এখানে স্টাইল লিখব। স্টাইল কেন, কোথায় লিখতেছি একটু খালি খেয়াল করেন। হেড ট্যাগের ভিতরে আমি স্টাইল ট্যাগ নিচ্ছি। স্টাইল ট্যাগ কেন লিখছি, কারণটা হলো যেহেতু এটা একটা HTML জোন, এখানে আমি এখন একটা আলাদা করে স্টাইল শিট নিয়ে ইউজ করব, তার জন্য আমার এটা দরকার। আমি স্টাইলের ভিতরে গেলাম। এখন আমি বললাম যে ভাই আমার এই ওয়েবসাইটটা যদি এত পার্সেন্ট কি স্ক্রিনে আসে, এখন এটা কিভাবে বলবো, কন্ডিশনটা কিভাবে বলতে হয়? আমাদের কোডিংয়ের কন্ডিশনটা বলতে হয় অনেকটা এই যে এভাবে @media মিডিয়া, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিলেই আমার মানে স্ট্রাকচারটা লেখনি কি প্রসেসটা এখানে হচ্ছে। এখন এই যে ব্র্যাকেটে আমার ডেটা দিতে হবে, যে ভাই এই যে ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে আমার কোন স্ক্রিন বা কোন সাইজের স্ক্রিন নিয়ে কাজ করব, আর সেকেন্ড ব্র্যাকেটে আমি লিখবো যে কি মডিফিকেশন আমি চাচ্ছি। তো প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটে কি লিখব, আমি বললাম যে আমার ওয়েবসাইটটা যদি এমন কোনো ডিসপ্লেতে শো হয় যে ডিসপ্লের সাইজ 768 নিচে, তো এরকম কন্ডিশন বলতে হলে আমাকে বলতে হয় ম্যাক্স উইথ। কি বলতে হয়? ম্যাক্স উইথ। বললাম যে ভাই আমার ওয়েবসাইটটা যদি এমন কোনো ডিসপ্লেতে প্রদর্শিত হয় যেটা 768 সাইজেরও কম, তাহলে তুমি এক কাজ করো, কি সেটা, তুমি যে বক্স, আমি যে বক্সটা ইউজ করছি সেই বক্সের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা কি আছে, এই যেখানে কি আছে, গ্রিন আকার আছে। আমি এখন সেখানে এটাকে বললাম ভাই তুমি টমেটো দেখায়ও। কি দেখায়ও? টমেটো। এখন এটা কাজ করবে না? করবে না। কিন্তু কেন করবে না, তার একটা কারণ আছে। আমরা এখান থেকে কিছু কোড ডিলিট করেছিলাম আপনাদের বোঝার স্বার্থে, যেটা মেটা নামে কিছু ছিল। আপনার ওয়েবসাইট রেসপন্সিভ ফাংশন কাজ করবে কিনা এটার জন্য কিন্তু একটা মেটা ট্যাগ ছিল, যেটা আমি ডিলিট করে দিয়েছি। সেটা আমাকে এখন আবার আনতে হবে। সেটা কি? সেটা হলো মেটা, এই যে ভিউ পোর্ট ভিপি, এই যে এটা। তা আমি ভিএস কোড ইউজ করি, যার কারণে আমাকে এইগুলো সাজেস্টেড করে। এই যে এখন আমি সেভ করলাম, এখন আমি এই যে এই স্ক্রিনে আসি।
এখন আমি কিভাবে এই স্ক্রিনটাকে 768 ছোট করব? খুবই সহজ। আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ডেপ টুল আছে, ইন্সপেক্টরের কাছে চলে যাব। এই যে দেখেন এখানে আমাদের ওয়েবসাইটটাকে সে দেখাচ্ছে, এবং এই জায়গাটা এই যে এখানে যে আমি কার্সরটা ধরে ঘোরাচ্ছি, এই জায়গাটা যদি ক্লিক করেন তারা এখানে এই যে আপনার ওয়েবসাইট স্ক্রিন এখন কততে আছে সেটা সে মেনশন করে দিচ্ছে। ওকে, তো এখন আসেন আমি এখন কি করি, এই জায়গাটায় আমি এখন বললাম যে ঠিক আছে আমার ওয়েবসাইট স্ক্রিন হবে 900 পিক্সেল। তো 900 পিক্সেলে গ্রিন, টার্গেট ছিল কত 768। তখন আমি কি 768 এখানে অ্যাড করতে হবে কিনা, যে ভাই 768 তাও গ্রিন, কিন্তু যখন 767তে গেলাম তাও গ্রিন, কাজ করতেছে না। এখন আমার কন্ডিশন অনুপাতে তো তার কালারটা চেঞ্জ হওয়ার কথা, কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণটা হলো এখানে একটা রিজন আছে। দেখেন এই যে টমেটো কালারটা, এই কালারটা কি গ্রিনের উপর একটা প্রেসার জোরে আসতেছে, মানে ওভার রিটেন হচ্ছে। এটা কি ওভার রিটার্ন না? আমরা যখন খাতা বইয়ে লিখি বা খাতায় লিখি, কোন একটা লেখা ভুল হলে আমরা কি করি, সাদা কালি মার্কার করি কিনা, এরপরে উপরে আবার লিখি না? এই জিনিসটাকে কি বলা হয়, ওভার রাইট করতেছি, রাইট? তো যখন এরকম ওভার রিটেন হয় তখন আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হয়, যে ভাই আমার এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে কি ভাই, এটা হলো আমার ওভার রাইটেড কন্টেন্ট, এখন আমার এটাই লাগবে, তুমি ওইটা নিও না, তুমি এটাই নাও। যখন আমি এটা বললাম দেখেন এখন কিন্তু টমেটো হয়ে গেছে। এই যে 68 69 গেলে কিন্তু আমার কালারটা গ্রিন, 68তে যাওয়ার সাথে সাথেই আমার বক্সের কালারটা টমেটো। কন্ডিশন এখানে শেষ হয় না, আরও আছে। যেমন আমি বললাম যে ভাই আমার এখন ওয়েবসাইটে যদি 500 ক্রস করে, মানে 500 নিচে আসে, তাহলে আমি আমার এটার কি নিব, ব্যাকগ্রাউন্ড রেড দিব। কিভাবে লিখলাম, এই যে অ্যাড মিডিয়া। এখন আমি ফার্স্ট ব্র্যাকেট সেম কথাই লিখলাম, ম্যাক্স উইথ যদি এখন 500 নিচে আসে, 500 পিক্সেলের নিচে আসে, সেকেন্ড ব্র্যাকেট আমি বললাম যে ভাই আমার যে বক্সটা আছে সেটার এখন কি ব্যাকগ্রাউন্ড কালার হবে কি রেড। এই যে যখন আমি এটা লিখলাম এখন 768, আমি 501 পর্যন্ত এখন টমেটো কালারই দেখব, কিন্তু যখনই 500 নিচে আসবে, এই যে 500 নিচেই আসছে, তখনও কাজ করতেছে না। কেন? কারণ এই যে দেখেন এখন আবার কিন্তু টমেটোর উপরে ওভার রেট করবে। তাহলে এখন আমি কি করব, এখানে আমি আবার ইম্পর্টেন্ট দিয়ে দিব। এই যে টমেটো কালার কাজ করতেছে, এখন 500তে গেলে সাথে সাথে রেড হয়ে গেছে। এখন আমি সেম কথাটা আরেকবার বললাম যে ভাই এখন 300 ক্রস করতে হবে, তাহলে আমি আবার এই যে অ্যাড মিডিয়াকে ডুপ্লিকেট করলাম, এখন 500-র জায়গায় আমি এখন কত বললাম 300, আর আমি এখানে ইয়েলোর জায়গায় আমি এখন বললাম, রেডের জায়গায় বলে দিলাম হলো পার্পেল কাজ করবে। এই যে এখন দেখেন 500-র জায়গায় 301 পর্যন্ত, 310 এক পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু 300-তে গেলে সাথে সাথে পার্পেল। দেখেন একটা সেম বক্স কিন্তু ডিজাইন ব্যতিরেকে আমার এক এক জায়গায় এক এক রকমের ডিজাইন দিচ্ছে। এই যে দেখেন 700-তে গেলে একরকম, 700-র উপরে গেলে আরেক রকম, 700-তে গেলে একরকম, 500-র নিচে আসলে একরকম, এই যে 300-তে গেলে আরেক রকম। এটা হলো কি আমাদের কোডিং রেসপন্সিভ করার ফরম্যাট। আমরা এইভাবেই কোডিংকে কি করি, কোডিং ব্যবহার করে ওয়েবসাইটকে রেসপন্স করি। এখন আসেন এই জায়গায়, আমি এখানে দেখতে পাইলাম যে আমাদের এখানে কি প্রবলেমটা কি হচ্ছে, এইখানে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু যখন আমি এই ডিজাইনটাকে রেসপন্সিভ ভিউ করি তখন আমি আর এটাকে চেঞ্জ করতে পারি না, কারণ আমাদের এই যে এই কি জানি পজিশন অ্যাবসোলিউটের কোনো কি নাই, আমাদের কোনো ফরমেশন নাই। তখন আমাকে এটা চেক করতে হবে কিনা যে ভাই না, এই যে আমার ডেস্কটপ ডিসপ্লেতে আমার এখন কি করতে হবে, এই যে মোবাইল ডিসপ্লেতে আমার এটা ক্যান্সেল করে এখন এটাকে কি করতে হবে, ভিতরে আনতে হবে। আমি এখন আর পাশাপাশি চাই না, আমি যে এখন এই যে ইমার্জিং এই কন্টেন্টের ভিতরে আসুক। এখন আমাকে কি করতে হবে জানেন, এই যে ওদের যে কি আছে, ওদের পুরো যে কন্টেইনারটা আছে, পুরো কন্টেইনার, ঠিক আছে, আমি আবার ডেস্কটপ ভিউতে গেলাম, এই যে ওদের পুরো কন্টেইনার যে আছে তাকে ধরতে হবে। তাকে ধরলাম আমি, হ্যাঁ, ধরে তাকে আমি এই যেটা সিএসএস ক্লাসেস দিব। কি দিব, সিএসএস ক্লাসেস। ক্লাসেস আমি কি বলবো, সিএসএস ক্লাসেস আমি বলে দিলাম যে ভাই আমার এটা
কি করতে হবে, রেসপন্সিভ করতে হবে। এই যে রেসপন্সিভ এম আমি একটা নাম দিলাম, এই নামটাকে আমি কপি করে রাখলাম, ঠিক আছে। এখন আমি এই যে ওদের মোবাইল পোর্ট্রেট কত বলতেছে, বলতেছে মোবাইল পোর্ট্রেট আমরা শুরু করি কত থেকে, এই যেখানে মাউস রাখলে তারা বলে, এই যে একটু ভালোভাবে খেয়াল করেন, তারা বলতেছে ভাই 767 নিচের স্ক্রিনগুলোই মোবাইল পোর্ট্রেটের মধ্যেই অন্তর্গত। তাহলে এখন আমি কি করব, এই যে কাস্টম ডট সিএসএস এ আমার এখানে এত স্টাইল মেস্টাইল লেখার দরকার নেই, কারণ এটা তো আমাদের HTML ছিল, এখন স্টাইল শিট আছে। এখন আমি যেটা করলাম, @media আমরা এখানেই লেখা শুরু করলাম। লেখা যদি দেখতে না পারেন আমি জুম করে দিচ্ছি। সেম কথাই আমরা একটু রিপিট টেলিকাস্ট করতেছি, আশা করি দেখতে পাচ্ছেন। এখন @media আমি এখন ফার্স্ট ব্র্যাকেটে গেলাম, গিয়ে এই যে ম্যাক্স উইথ 767 px, সেকেন্ড ব্র্যাকেটকে ডাকলাম, সেকেন্ড ব্র্যাকেটকে ইন্টারপ্রেস করে এখন আমি আমার ওই যে ক্লাস নেমটা মাত্র বানালাম এটাকে বলে দিলাম যে রেসপন্সিভ এম যে আছে তাকে কিভাবে বানালাম বললাম, ডট দিয়ে বললাম, ঠিক আছে। এই যে এখানে এখন পজিশন যেটা অ্যাবসলিউট ছিল, পজিশন তো এটা অ্যাবসলিউট ছিল তাই না, আমি এখন এই যে পজিশন আনসেট করে দেব, আনসেট, ঠিক আছে। ওকে, এখন এইটাকে আমি একটু মিনিমাইজ করে দেখি তো আসলে আনসেট হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের কিন্তু এই অপশনটা নিচে নিচে চলে গেছে। যদি এই কোডটা না থাকতো, দেখেন আমাদের বিফোর আফটারটা একবার চেক করে, এই যে কোড নাই, যার কারণে দেখেন আমার ওয়েবসাইটটাই ভেঙে গেছে পুরো। কিন্তু যখন আমি কোডটা ইমপ্লিমেন্ট করতেছি সাথে সাথেই আমার অপশনগুলো দেখেন পজিশন ডিফারেন্ট করে দিয়েছে। তো আনসেট মানে কি, আনসেট মানে হলো কোনো একটা জিনিসকে কি করে দিছে, সে একটা জিনিসকে আপনি ডিজাইন করছিলেন কিন্তু পরবর্তীতে আপনি সেটাকে ক্যান্সেল করে দিচ্ছেন, ক্যান্সেল করাটাকে আনসেট বলা হয়। ধরেন আপনি কি ধরে নেন যে আপনি একজনকে বললেন যে তুমি যাও, তুমি গিয়ে 10 টাকা দিলাম, তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। একটু পরে মনে করলেন যে আচ্ছা চা আনতে পাঠাইলাম, আমার তো এখন চা খাওয়ার ইচ্ছাটা মরে গেছে, তখন একটু দেখলে এইদিকে আসো, আমার চা লাগবে না, 10 টাকা ফেরত নিয়ে নিলেন। এই যে আপনি যে তার থেকে কাজটা রিডু করে নিচ্ছেন, এই রিডু করার জন্যই আপনি কি সিএসএস এর ভাষায় এদেরকে বলেন আনসেট। দেখেন এটা করে দেওয়ার ফলে আমার স্ক্রিনটা কিন্তু এখন কি হয়ে গেছে, আনসেট হয়ে গেছে। এখনও কিন্তু আমার ওই যে এই প্রবলেমটা আর নাই। দেখেন এখন আমার ট্যাবলেট মোডে কিন্তু আবার সবাই কি এই যে দেখেন এইভাবে ফাংশন করছে। ওকে, ডেস্কটপ মোডে কিন্তু আবার আমার পজিশন ঠিকঠাক মতোই কাজ করতেছে, শুধুমাত্র মোবাইল স্ক্রিনে এসেই আমার এই অপশনটা পজিশন কিন্তু আর নাই। এই যে দেখেন এইটাই হলো আমাদের রেসপন্সিভ, আমাদের ওয়েবসাইটে কিভাবে রেসপন্সিভ ফাংশন করে। এখন আমি এমন কিছু চাচ্ছি যেটা এলিমেন্টর আমাকে দিতে পারতেছে না, তখন আমরা কি করি জানেন, এই যে কোড লেখা শুরু করি। যেহেতু আমাদেরকে অপশন দিয়েছে, সে আমাকে সিএসএস ইমপ্লিমেন্ট করার জোন দিয়ে দিয়েছে। এখন যদি কোনো ক্লায়েন্ট সে এলিমেন্টর প্রো ইউজ করে না, সে এলিমেন্টর ফ্রি ভার্সন ইউজ করে, এটা কিন্তু এলিমেন্টর প্রো এর সেটআপ। এখন বললো যে ভাই আমি তো এলিমেন্টর প্রো ইউজ করি না, আমি তো ফ্রি ইউজ করি, তাহলে এলিমেন্টর যারা ফ্রি ইউজ করে তাদের জন্য কিন্তু এডিট করার অপশন আছে। সেটা কোথায়, সেটা হলো আমাদের এই যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজারের কাছে। এই যে কাস্টমাইজারের জোনে গেলেই আপনি এলিমেন্টরকে আপনার অ্যাডিশনাল সিএসএস আপনি কিন্তু চাইলে ইনক্লুড করতে পারেন। জলদি আয় স্যার, আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো না? জি স্যার। জি স্যার। কি রে এত সময় লাগে কেন? এই যে এডিশনাল সিএসএস
ঠিক আছে, যদি কেউ এলিমেন্টর ফ্রি ইউজ করে তাহলে তাদের জন্য যদি কোনো কাস্টম সিএসএস ইনক্লুড করার প্রয়োজন পড়ে, সেটা কোনটা? এই যে এডিশনাল সিএসএস। ঠিক আছে, এই যে এটা। জি স্যার, কথা খুব আস্তে শুনতে পাচ্ছি, কে কথা বলছেন? স্যার আমি সাধারণ হ্যাঁ এবার বলেন স্যার। প্লাগইন ব্যবহার না করে শুধু কোড দিয়ে তো সাইট করা যাবে? না, এটা করা যাবে না। কেন? কারণটা হলো এটার রিজন আছে। দেখেন, আমরা কি মডিফিকেশন করতেছি, এমন একটা জিনিসের কোড মডিফিকেশন করতেছি যেটা সিএসএস। ওয়ার্ডপ্রেস আপনাকে শুধুমাত্র সিএসএসই মডিফাই করতে দেয়, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কিছুই পাবেন না। তা আপনি যদি চান যে ভাই আমি কোনো প্লাগইন আউটলাইন প্লাগইন ইউজ না করে আমি কোডিং করেই প্রজেক্ট বানাবো, সেটাও সম্ভব না। কারণ আপনার একটা ওয়েবসাইট বানাতে মানে মিনিমাম দুটো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, এইচটিএমএল সিএসএস। জাভাস্ক্রিপ্ট অপশনাল রাখলেও, যদি আমি অপশনাল রাখি, যদিও তিনটাই লাগে, তারপরও এইচটিএমএল তো আপনি এডিট করতে পারতেছেন না, তো ঘুরে ফিরে তো আপনার প্লাগইনে ডিপেন্ডেন্ট হতে হবে। শুধুমাত্র সিএসএস পাবেন, আর কিছু না। ওকে, আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের রেসপন্সিভ মুড বোর্ড। আমি এটার জন্য এই যে এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করলাম। কোডিংয়ে আপনাদের অনেকগুলা হ্যাজেল হইতে পারে, কারণ এই জিনিসগুলোর সাথে আপনারা আগে থেকেও পরিচিত না, বাট আমি জাস্ট একটা হিন্টস দিলাম। আশা করি আপনারা সবাই বিষয়টাকে বুঝতে পারতেছেন, অ্যাটলিস্ট যে ফাংশনটা কাজ করা যাচ্ছে। একবার দুইবার রিপিট করলে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আশা করি আমাদের রেসপন্সিভ কোডিং বিষয়টাও ক্লিয়ার। ওকে, এবার আসেন আমাদের ফিগমা। ঠিক আছে, তো আমি এইগুলোকে ফিগমার পরে এখানে অ্যাডভান্স স্লাইডার, ওয়ান পেজ ওয়েবসাইট মেনু লিঙ্ক। আচ্ছা, ওয়ান পেজ ওয়েবসাইট মেনু লিঙ্ক এটা দেখাই দিব। এটা জটিল না, 5-10 মিনিটের মধ্যে আলোচনা করলে হয়ে যেত। স্যার ফিগমাটা আগে দেখান, এটা প্রথম কোশ্চেন করেছিলাম। আচ্ছা, আমি আমার মতোই দেখাই, ফ্লেক্সিবলি করে দেখাই। ওকে, সর্বপ্রথম বিষয়টা হলো ফিগমাটা কি। এটা হলো একটা এডিটিং সফটওয়্যার। কি ফিগমা? কি একটা এডিটিং সফটওয়্যার। কি এডিট করা হয় এটার মধ্যে? এটার মধ্যে ইউআই এডিট করা হয়, ইউআই ডিজাইন এডিট করা হয়। এখন ইউআই কি? ইউআই ইজ ইকুয়াল টু স্ট্যান্ডস ফর ইউজার ইন্টারফেস। এই যে ফিগমা কি? ইজ এ এডিটর সফটওয়্যার, এডিটর সফটওয়্যার। ঠিক আছে, মেকিং অ্যান্ড কাস্টমাইজিং কি ইউআই ডিজাইন। এখন ইউআই ডিজাইন কাকে বলে? ইউআই বলে, এটা হলো শর্ট ফর্ম। ইউআই স্ট্যান্ডস ফর ইউজার ইন্টারফেস। কি? ইউজার ইন্টারফেস। ইউআই মানে কি? ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেসকে আমরা কি বলি অ্যাকচুয়ালি? তো চলেন এটার একটা ব্যাক হিস্টোরি শুনি। একটা ওয়েবসাইট যদি ধরেন, কোন একজন ক্লায়েন্ট আসলো, বললো যে ভাই আমার একটা ওয়েবসাইট লাগবে, বানায় দাও। আপনি বসলেন, বানায় দিলেন। বিষয়টা খুবই কম রেয়ারলি হয়ও না। আপনার সর্বপ্রথম ক্লায়েন্ট থেকে এটা জানতে হবে যে আপনার কেমন ওয়েবসাইট পছন্দ। একটা ওয়েবসাইটের ফরম্যাট লাগে, বিষয়টা লাগে। তো এই জন্য একটা ওয়েবসাইট মেকিং নিয়ে কিন্তু অনেক লম্বা একটা প্রসেস রয়েছে। ধরেন কোন একজন ব্যক্তি একটা ওয়েবসাইট বানাবে, বানানোর পিছনের বিহাইন্ড দ্য সিন রিজনটা কি হবে? সে সর্বপ্রথম কিন্তু একজন ইউএক্স ডিজাইনারের কাছে যাবে। ইউএক্স কি ডিজাইনার কি করে? ইউএক্স ডিজাইনার যে সে এটা ইনশিওর করে যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার এরকম কেন হবে। আপনারা ফেসবুক ইউজ করেন সবাই, রাইট? কখনো কোয়েশ্চেন করেছেন যে ফেসবুকের এই লোগোটা এই বাম সাইডেই কেন? সেন্টারও তো আসতে পারতো। ফেসবুকের সার্চ বার আমি এই জায়গাটাই তো রাখতে পারতাম। মানে ফেসবুক যে ডিজাইনটা করলো, এই যে এখানে যে তারা সার্চ বার দিল, সার্চ বারটা যদি এখানে না দিয়ে তারা এখানে রাখতো, কি খারাপ হইতো কিছু? না। লোগোটাকে সে যদি এই যে এই পাশে রাখতো, এই অপশনগুলোকে, এই যে এইগুলোকে যদি বললাম যে ভাই এইগুলোকে তারা কি করতো, এইগুলোকে তারা অপোজিট জোনে রাখতো, মানে হলো এই যে এইখানে রাখতো।
কোয়েশ্চেন করতে পারি না আমরা? এই অপশনগুলো এইখানে না, এই অপশনগুলো আমরা অন্য জায়গায় চাচ্ছি। আমরা এই অপশনগুলো এইখানে রাখতে চাই না, এই যে এগুলো আমরা সেন্টারে রাখতে চাই। আমার স্ক্রল বারটা লেফট অ্যালাইনে রাখতে চাই। এখন কোয়েশ্চেনটা হলো এই যে আমরা যে কেন এই জিনিসটার ডিজাইন এরকম কেন হচ্ছে, এইটার পিছনে যে বিহাইন্ড দ্য সিন রিজন, এইটার নিয়ে যারা কি করে থিঙ্কিং করে তারাই হলো ইউএক্স ডিজাইনার। তারা ইউজার এক্সপেরিমেন্ট করে আর কি, যে একজন ইউজারের জন্য এই জায়গাটায় এটা রাখা কেন বেশি গুরুত্বপূর্ণ, একজন ইউজারের জন্য সার্চ বারটা ব্যবহার করা কেন বেশি গুরুত্বপূর্ণ, এই জায়গাটাই কেন সার্চ বারটা দেওয়া উচিত, এই জিনিসগুলো সম্পূর্ণরূপে একজন ইউজার এক্সপেরিয়েন্স বা ইউএক্স ডিজাইনার যারা তারা কি করে অ্যানালাইজ করে। এরপরে সে আমাদেরকে একটা প্রোটোটাইপ প্রদান করে বা ফ্লো চার্ট দেয়। ফ্লো চার্ট কি? এই যে তাদের রিসার্চের পরে এই হলো তাদের ওয়েবসাইট প্রদত্ত ফরম্যাট। এই যে এটা হবে মেনুমার, এটা হবে আমাদের লেফট অ্যালাইন, এটা হবে আমাদের ওই যে মিডল ড্যাশবোর্ড, আর এটা হবে আমাদের ওই যে চ্যাট বক্স, পরে পেজেস কন্ট্রোলার। এরপরে এইখানে হবে আমাদের লোগো, ওদের ভাষ্য মতে এখানে হবে সার্চ বার। এটা কি? এই যে এখানে হবে কিছু মেনু অপশন, এখানে হবে আরও কিছু মেনু অপশন। এই যে এটা যে বানায় দিল, এটা কে বানালো? এটা একটা ফ্লো চার্ট বানালো। এখন এই যে ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটা তো আসলে ইউজারদের জন্য না, এটা মূলত এখন কি, এটা একটা জাস্ট একটা কি প্রোটোটাইপ। এখন এই প্রোটোটাইপটাই কাদের কাছে যায়? এই প্রোটোটাইপ যায় একজন ইউআই ডিজাইনারের কাছে। এই ইউআই ডিজাইনার কি করে? ইউআই ইজ ইকুয়াল টু কি ইউজার ইন্টারফেস। ইউআই ব্যক্তি এই প্রোটোটাইপটা কালেক্ট করে সে এখন গ্রাফিক্যাল এলিমেন্ট বা এডিটর ব্যবহার করে সে এখন একটা প্রজেক্ট বানায়, যেটাকে আপনারা যদি বিহ্যান্স ওয়েবসাইটগুলোতে একটু ভিজিট করেন বা ড্রিবলের মতো ওয়েবসাইটে ভিজিট করেন, আপনারা ওখানের যে কি ইমেজগুলো দেখতে পান সেগুলোই। ঠিক আছে, ধরুন আমি এখানে লিখলাম এই যে ওয়েব ইউআই টেমপ্লেট। ওকে, এই যে দেখেন, এই যে এই ব্যক্তিটার ওই ডিজাইনটা দেখেন। এই যে দেখেন একটা ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা হয়েছে, মানে যেটা দিয়ে তৈরি করা হোক, বাট তাদের এই যে ইউআই ডিজাইনারের কাজ হলো এরকম একটা ওয়েবসাইটের কি একটা প্রোটোটাইপটাকে ভিজুয়ালি কি করা, কাজ করা, মানে ভিজুয়াল দেওয়া। ধরেন এটা ছিল একটা প্রোটোটাইপ, এই যে এই পার্টের প্রোটোটাইপটা অনেকটা এরকম ছিল যে এখানে কি হবে আমার, এই যে এখানে আমার লোগো আইটেম হবে, এইখানে সরি আমার মেনু বার হবে, এখানে লোগো হবে, এখানে মেনুস হবে, এখানে লগ ইন অপশন আসবে, এখানে আমার হেডলাইন হবে কিছু, এখানে আমার একটা ছবি আসবে। এরপর এই জায়গাটা আরও কিছু মডিফিকেশনাল কন্টেন্ট দিব। এইটাই হলো কি একটা ইউএক্সের ইয়ার। আর এইটাকে ইউআই ডিজাইনার কি করে, এই যে এরকমের তৈরি করে। এখন একজন ইউআই ডিজাইনার যেগুলো তৈরি করে এটার জন্য কি সফটওয়্যারের প্রয়োজন হয় কিনা? আচ্ছা আমি আগে ফরম্যাটটা শেষ করি। এই ইউআই ডিজাইনার যখন এগুলো মেক করে দেন এটা চলে যায় একজন ওয়েব ডিজাইনারের কাছে। এখন ওয়েব ডিজাইনার তার স্কিল ব্যবহার করে সে হয়তো বা কী করবে, সে সিএমএস এর ব্যবহার করে অথবা সে র কোডের ব্যবহারে এই ওয়েবসাইটটা বানায়। দেন এই ওয়েবসাইটটা বানানোর পরে সেটা চলে যায় হলো ওয়েব ডেভেলপারের কাছে। এই ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো কি মনিটর হবে না, অথবা এখানে যে ইনফরমেশান আছে কেউ যদি লগ ইন সাইন আপ করে ওই ইউজারের ডেটাগুলো আদান প্রদান হবে কিনা, ওই ইউজারের সাথে কমিউনিকেট করার জন্য আমি চ্যাট বক্স দিব, চ্যাট বক্স কমিউনিকেট করবে কিনা, এই যে এই জিনিসগুলো যে ফাংশন করবে এটা কন্ট্রোল করবে ওয়েব ডেভেলপার। এরপরে চলে যাবে এটা ডিজিটাল মার্কেটারের কাছে। তার মানে একটা ওয়েবসাইট প্রায় কি পুরো একটা এজেন্সি হয়ে ঘুরে আসে। দেখেন ডিজিটাল মার্কেটার কি করবে, আপনার ওয়েবসাইটটাকে এখন প্রমোশন করাবে। তো এটা হলো কি একটা ওয়েবসাইট তৈরির শুরু এবং শেষ। এখন
প্রমোশনটা কি হইতে পারে, প্রমোশনটা ভিডিও হইতে পারে, তো ভিডিও এডিটর লাগবে আপনার, গ্রাফিক্যাল এলিমেন্ট লাগে, গ্রাফিক ডিজাইনার লাগবে। তো এখান থেকে কি আরও পার্ট বাড়বে। সাইবার সিকিউরিটি আছে, যদি আপনার ওয়েবসাইটে সাইবার সিকিউরিটি প্রয়োজন পড়ে, সার্ভার স্পেশালিস্টের প্রয়োজন আছে। তো এটা অনেক বড় একটা মানে চক্র। এখন কথা হলো আমাদের ফর্মটা হলো এই জায়গায়, আমরা 3 নম্বর পজিশনে আছি, তাহলে আমাদের আগের ব্যক্তিটাকে ইউআই ডিজাইনার। তো এখন ইউআই ডিজাইনার যে ব্যক্তি আছে সে তো তার ওয়েবসাইটটা বানাবে, অ্যাটলিস্ট আমি যেন তাদের তৈরিকৃত যে ফাইলটা আছে, যে তারা যে এডিট করতেছে, সেই এডিটিং ফাইলটা যেন আমি নিজে হাতাহাতি করতে পারি, সেজন্য তো আমাদের ফিগমাটা জানা উচিত নাকি? তো এই ফিগমা নয়, এডিটিং সফটওয়্যারগুলো জানা উচিত। সেই এডিটিং সফটওয়্যারের মধ্যেই একটা হলো ফিগমা, যেটা জনপ্রিয়। ফিগমা এটা কোনো থার্ড পার্টি সফটওয়্যার না, মানে কোনো সফটওয়্যার না, এটা একটা ওয়েব সফটওয়্যার বলা যায়। এখন সফটওয়্যার না আবার ওয়েব সফটওয়্যার, বিষয়টা কি? সফটওয়্যার মানে এমন কোনো বিষয় যেটা হলো যে আপনার কম্পিউটারে ডাউনলোড করা লাগে, কম্পিউটার ইনস্টল করা লাগতেছে, কনফিগারেশন দেখা লাগতেছে, এরকম হলো একটা সফটওয়্যার, যেটাকে আমরা ডেস্কটপ সফটওয়্যার বলি। ফিগমা তার জার্নি যখন শুরু করে এটা কোনো সফটওয়্যারই ছিল না, এটা একটা কি ছিল, একটা ওয়েবসাইট ছিল। এই যে আপনি যদি আজকের সময় আপনি যদি ফিগমা নিয়ে কাজ করেন, দেখবেন যে ফিগমা একটা ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটের ভিতরে সব কিছু করতে পারতেছেন। ওকে, তো এই যে figma.com, আমি আমার এখানে তো লগ ইন করা, আমি এখানে এই যে figma.com লিখে সার্চ করলাম। অ্যাকাউন্ট তৈরি করা ফ্রি, আমরা যতদূর পর্যন্ত কাজ করতে চাই ততটুকু ফ্রি, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে আপনি এই যে গেট স্টার্টেড ফর ফ্রি এখানে ক্লিক করে আপনি ফিগমা অ্যাকাউন্ট তৈরি করবেন। এরপরে এই যে দেখেন, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপরে এই যে দেখেন, এখন আমি যদি এখানে লগ ইন করতে চাই, লগ ইন করার জন্য জাস্ট এখানে লগ ইনে ক্লিক করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা যেহেতু সবাই ফেসবুক তৈরি করতে পারি বা ফেসবুকে কাজ করি, সবাই এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, আমার এতটুকু ভরসা আপনাদের উপর আছে। একটা অ্যাকাউন্ট যদি বানান, লগ ইন করেন, দেন আপনার অ্যাকাউন্টটা দেখতে অনেকটা এরকম আসবে, এই যে এরকম। এখন এই অ্যাকাউন্টে দেখেন অনেক কিছু অলরেডি এখানে দেওয়া আছে, রাইট? তো এখন কত হলো, এত কিছু দেওয়াটা ম্যান্ডেটরি কিছু না, আমাদের এখানে এটা খালি থাকবে। এখন আমরা টেমপ্লেট পাবো কোথায়? আপনি অনলাইন থেকে সার্চ করবেন, যেমন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব না সহজতার স্বার্থে। আমি এখানে বললাম এলিমেন্টর বললাম যে ফিগমা টেমপ্লেট এলিমেন্টর, ঠিক আছে, এলিমেন্টর ফ্রি। এই যে যখন সার্চ করলাম তখন বলতেছে এই যে ভাই ফিগমার উপর বেসিস করে বা এলিমেন্টরের উপর বেসিস করে কিন্তু ফিগমাতে অনেকগুলো কি বানানো আছে, অনেকগুলো ফরমেশন বানানো আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আমি যখন এখানে ক্লিক করলাম, এই যে এখন এই জায়গাটায় অনেকগুলো টেমপ্লেট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করেন। এই যেখানে অনেকগুলো আছে, ঠিক আছে, এই যে আরো লোডিংও হচ্ছে। এগুলো কারা বানাচ্ছে, এগুলো কারা? এগুলো হলো এলিমেন্টরের মধ্যে এখন অনেকে কন্ট্রিবিউশন করে, কন্ট্রিবিউটর তাদেরকে বলা হয়। এই যে আপনি এখান থেকে এই যে সোলার অ্যান্ড রিনিউয়েবল, আপনি এখান থেকে এই ওয়েবসাইট দেখতে পারতেছেন, আপনি এখান থেকে এই ওয়েবসাইট দেখতে পারতেছেন, সবগুলো ফ্রি তাও না, ঠিক আছে, আমি জাস্ট খালি বললাম আর কি। তো এখান থেকে আমি একটা টেমপ্লেট ইউজ করছি, যেটা আমি যদি এখানে দেখি, আমার এই যে আমি ফিগমার .com মেইন ওয়েবসাইটে যাই, এই যে আমি এই ওয়েবসাইটে পেয়েছিলাম, ডাবল ক্লিক করলাম, এই যে। তো যারা আগে থেকেই ফটো এডিটিং, ভিডিও এডিটিং এর সাথে কানেক্টেড, তারা এই জিনিসটা খুব সহজে ধরতে পারবেন, কারণ ইনভায়রনমেন্ট ওইভাবেই সেট আপ করা। কিন্তু যারা বিগিনার, একেবারে অ্যাবসলিউট বিগিনার, তাদের জন্য একটু জটিলতা আসতে পারে, ঠিক আছে। যেমন এখানে কিন্তু তারা তাদের এই যে প্রমোশনাল টেমপ্লেট দিয়েছে, তো আমার ওয়েবসাইট কই, ওয়েবসাইটের জন্য এই যে তারা পেজেস নামে একটা অপশন রেখেছে, এই যে 2 নম্বর লেআউট, ক্লিক করলাম, এই যে দেখেন এখান থেকে এখন আমি হোম পেজটাকে দেখতে পাচ্ছি। খুবই ছোট, জুম করা উচিত কিনা? জুম করতে হলে কন্ট্রোল ধরে মাউসের হুইল সামনে ঘোরালে এই যে জুম করা যাচ্ছে।
আমি একটু উপর নিচে যাব, উপর নিচে যাওয়ার জন্য এই যে যদিও মাউসের হুইল আছে তবে সবচেয়ে ইজি প্রসেস হলো স্পেস বার ধরে এই যে যেখানে যাইতে ইচ্ছা করে ক্লিক করে এবার যান, স্পেস বার ধরে রাখতে হবে। ঠিক আছে, জুম ইন করেন, স্পেস বার ধরে টানাটানি করেন, আবার জুম আউট করেন কন্ট্রোল ধরে। এখন আসেন এই জায়গাটা আমি কি কি পাবো। দেখেন এই ওয়েবসাইটে যে ছবিগুলো ইউজ হয়েছে আমি কি এই ছবিগুলো অন্য কোথাও পাবো? অবশ্যই না, কারণ এগুলো ইন্ডিভিজুয়াল, তার জন্য নির্ধারিত। আমি ইমেজের উপর ক্লিক করলাম, ঠিক আছে, এই যে দেখেন ইমেজের বিস্তারিত তথ্য তারা ডান পাশে দিল, এবং এই যে এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করলেও আপনি এখান থেকে তাদের ছবিটাও পেয়ে যাবেন। এই যে এটা কিন্তু তাদের ছবি, দেখেছেন ছবি পাওয়া যাচ্ছে কিনা? এই যে আপনি স্লাইডারটাকে এই যে এক্সপোর্ট ক্লিক করার সাথে সাথেই সে আপনার ওয়েবসাইটটাকে এই যে দেখেন স্লাইডার ডট পিএনজি নামে একটা কি হয়েছে, ডাউনলোড হয়েছে, যেখানে আপনি এখন স্লাইডারটাকে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এরপরে কালার, আমার কালার ফাইন্ড আউট করা উচিত। এই যে এই ব্যাকগ্রাউন্ডে কি কালার উঠেছে, এখন দেখেন যখন আমি ক্লিক করলাম তখন পুরো সেকশনটা আসলো। আমার আরও ইন্ডিভিজুয়াল ধরতে হবে, তাহলে আমি আবার এখানে ডাবল ক্লিক করব। এই যে ইন্ডিভিজুয়াল গেল, এই যে কালার কোড এই যে এখানে ডান পাশে। তো এই যে এলিমেন্টরের ব্যবহার করে আমাদের অনেকেই কি করেন, এরকম ক্যাটাগরির ওয়েবসাইটকেও বিল্ড আপ করেন। সরি, ফিগমার হেল্প নিয়ে। ফিগমাতে কম্পোনেন্ট থাকে, প্রোটোটাইপ থাকে, ওই প্রোটোটাইপ উপর কি করে অ্যানালাইসিস করে আপনারা এখন কি করতে পারেন, টেমপ্লেটগুলো বানাতে পারেন। তো আশা করি আমরা এইটুকু জিনিসটা সবাই ক্লিয়ারিফাই করে বুঝতে পেরেছি যে এই বিষয়গুলো কিভাবে ফাংশন করে। তো ফিগমার এটা হলো আপার লেভেল, বাট এন্ট্রেন্স বা ভিতরগত লেভেলে আলোচনা করতে গেলে একটু জটিলতা আসবে, কারণ অনেক কিছু আছে এর মধ্যে, অনেক ফাংশন। তো এগুলো কোনো এক ক্লাসের টপিক না অ্যাকচুয়ালি। তো আমি এতটুকু ধরিয়ে দিয়েছি, এখন আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এখন ফিগমা কেন ইউজ করি এটা সময় আমাদের বিষয়টা ক্লিয়ার। এখন আমরা ফিগমা কিভাবে ব্যবহার করতে হয়, ফিগমা দিয়ে 2-3টা টেমপ্লেট বানানো শিখেন, তাহলে দেখবেন যে সবগুলো আপনাদের অপশনগুলো হাতাহাতি করতে হবে না চাইতেও। তো হাতাহাতি করতে করতে দেখবেন যে একসময় এই ফিগমাটাও হাতে চলে আসবে। তখন এরপরে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে ফিগমা ফাইল দিয়ে বলে যে এটাকে কনভার্ট করে দাও, দেন আপনি আপনার এলিমেন্ট থেকে শুরু করে যা যা ইকুইপমেন্ট দরকার সেখান থেকে কালেক্ট করে আপনি সেখান থেকে কি করতে পারবেন, সেট আপ করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার ওই টেমপ্লেটটা কোথায় বানাবো? এই টেমপ্লেটটা বানানো অলরেডি আছে, এটা শুধুমাত্র আমি যদি বলি এই টেমপ্লেটটা অ্যাজ এ ইমেজ আকারে আছে। এই যে আমি এখন হোম পেজটাকে সিলেক্ট করে যদি এখন আমি যেখানে এক্সপেক্ট করি এটা কি সম্পূর্ণ অ্যাজ এ ইমেজ আকারে আছে। তো এখন আমার ক্লায়েন্ট কি ইমেজ দেখবে না ওয়েবসাইট দেখবে? এই যে প্রোটোটাইপটা, এটা একটা প্রোটোটাইপ, এই প্রোটোটাইপটাকে এখন আমাকে কি করতে হবে, ওয়েবসাইটে কনভার্ট করতে হবে। এখন ওয়েবসাইটে কনভার্ট করার জন্য এই যে সে আমাকে কি দিচ্ছে, একটা মাপ কাটি দিচ্ছে যে ভাই দেখো এই ওয়েবসাইটে বানাতে হলে এরকম করতে হবে। একটা বিল্ডিং বানানোর আগে যেরকম প্রোটোটাইপ থাকে না, যে ভাই আমরা ইঞ্জিনিয়ার এসে বলে যে এই হলো প্রোটোটাইপ, আমরা এইভাবে বিল্ডিংটাকে বানাতে চাচ্ছি, দেন যখন পারমিশন পায় তখনই তো গিয়ে বিল্ডিংটা কি হয়, তৈরি হয় নাকি? ঠিক তেমনই বিষয়টা, এইটা প্রোটোটাইপ অলরেডি মেড আপ করা আছে। এই স্যার আমি বলছিলাম প্রোটোটাইপের উপর বেসিস করে আমরা বলতে আগে বাড়বো আর কি, ওয়েবসাইট বানাবো। হ্যাঁ স্যার, আমি বলতে চাইছিলাম স্যার, এটা যেন আমরা পেজ পেজ যেরকম করি না বা পোস্ট করি না, হুম, এটা কি ওই পেজের মধ্যে বা পোস্টের মধ্যে করবো ওয়েবসাইটে? হ্যাঁ রাইট, এটা পেজ আকারে বানাবেন। সেটা বলছিলাম আর কি। হুম। ঠিক আছে স্যার। ওকে, তো আশা করি ওই যে আমরা একটা দেখছিলাম যে পিএইচডি টু এইচটিএমএল, ওটা কি এটা কি একই ওরকম ধরনের, তাই তো? রাইট, জাস্ট খালি সফটওয়্যার পার্থক্য। ফটোশপ, ওটা ফটোশপ ইউজ হয়, এটা ফিগমা। ওকে, তো আশা করি আমাদের এই যে ফিগমা পার্টটাকেও আমরা আশা করি যতদূর জানা দরকার আমরা ততদূর জেনেছি। এখন আপনাদের আগামী নেক্সট স্টেপ আপনাদেরকে নিতে হবে। যদি তারপরও বলে যে ভাই ফিগমা নিয়ে কোনো একটা প্রপার আউটলাইন বা গাইডলাইন পাচ্ছি না, তারপর আমাকে ইনফর্ম করিয়েন, তাহলে আমি সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার। ঠিক আছে, ওকে।
ঠিক আছে, তো আশা করি আমরা মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসেন আপনাদের সাথে একটু কথা বলি কিছু বিষয় নিয়ে। নাম্বার 1, সামনে রমজান আসতেছে, রাইট? আমরা ক্লাস ক্লোজ করে দিব, আমরা ক্লাস আর থাকবো না। সামনে রমজান আসতেছে, তো রমজানের সময় হয়তো আমরা রাত্রে ক্লাস করতে পারবো না, কারণ নাম্বার 1 আমরা রাত্রেবেলা একটা ইবাদতের সময় থাকবে, আর দ্বিতীয়ত যদি বলে যে রাত 10:30টার পরে গিয়ে ক্লাস, ওটাও সম্ভব না, কারণ আমি একটু তারাবির সাথে কানেক্টেড থাকি, যার কারণে এটা আমার উপর একটা ওভারওয়েলমিং প্রেশার হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের শিডিউলটা চলে আসবে হয়তো বা বিকালের দিকে, সেটা হয়তো বা 4টা থেকে 5টা, তো 1 ঘন্টার শিডিউল। এখন স্যার আমার একটা প্রবলেম আছে স্যার, আমার তো অফিস থেকে আমরা আস্তে আস্তে 5টা বেজে যায় স্যার। আমি একটু অ্যাড করি, আমি একটু শেষ করি, ওভারঅল আমি ভিউটা একটু বলি আমার মাইন্ডে কি আছে। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে যেহেতু এখন আমাদের রমাদানেরও একটা বিষয় আছে, আমলেরও বিষয় আছে, এখন মেন্টরেরও একটা কি আছে, ক্যাপাসিটি আছে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটায় আমাদেরকে এখন কনসিডারেশনে আসতে হবে। কেমন কনসিডারেশন? সেটা হলো যে হয়তোবা আমরা একটু হলেও রেকর্ডের উপর হয়তোবা ডিপেন্ডেন্ট হইতে হবে। ঠিক আছে, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমাদের যে মডিউল আছে, তাই না, এই যে মডিউলটা যে আমরা ফলো করি, এই মডিউলটায় এখনো পর্যন্ত কিছু বড় বড় লেকচার আছে, বড় বড়, যেটা এক ক্লাসও কভার করাটা অনেক টাফ। চলেন আমি একটু মডিউলটা ওপেন করি। ওকে, আমরা আলহামদুলিল্লাহ 10টা মডিউল কভার করে ফেলছি। আমাদের নেক্সটে যেগুলো মডিউল আছে সেগুলো হলো ই কমার্স আর আমার ওয়ার্ডপ্রেস সাইটের উপরে কি এক্সট্রা অর্ডিনারি কিছু যদি ফিচার আছে সেগুলো, এগুলোর আলোচনায় আমরা কিন্তু স্টেবল, কিন্তু ওভার আলোচনা যেগুলো থাকে সেগুলো হলো মার্কেট প্লেস। সেজন্য আমার ভিশন যেটা, সেটা হলো যে আমরা রমজানের আগেই মার্কেট প্লেসের ক্লাসগুলো করে ফেলবো। কারণটা কি, যেন অ্যাটলিস্ট আমি এনার্জি পাই আপনাদের ফুল স্যাটিসফ্যাকশনের সাথে ক্লাসগুলোকে কমপ্লিট করার। মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ কোয়েশ্চেন আপনাদেরও থাকবে, প্রচুর পরিমাণ ডিসকাশনও আমার থাকবে। প্রতিটা ক্লাস ধরেন মার্কেট প্লেসের এক একটা ক্লাস 2.5 থেকে 3 ঘন্টাও হয়, পুরোটা সময় আমাকে লেকচারই করতে হবে। এরকম না যে আমরা মাঝখানে কমিউনিকেট করবো, এটা সেটা করবো। কোয়েশ্চেন আনসার এই 2.5 ঘন্টার বাহিরে। বিষয়টা বুঝতে পারতেছেন কেমন লেকচার থাকে? তো সেই জন্য এইটার জন্যই আমরা কি করতে চাচ্ছি, রমজানের আগেই, যেহেতু এগুলো একটা অতিরিক্ত প্রেশারের একটা বিষয়, আমরা এই 11 এবং 12 নম্বর মডিউলটা যে কোনো মূল্যে রমজানের আগে শেষ করে দেব। ঠিক আছে, আমাদের আগামী রমজান হয়তো বা আমাদের সম্ভাব্যময় কবে, 12 তারিখ সম্ভাব্য, 11-12 আর কি, নাকি? তাহলে আমাদের মাঝখানে আর কয়টা ক্লাস আছে? শনিবার একটাই ক্লাস, শুক্রবারে ক্লাস নিতে চাইছিলেন স্যার? আচ্ছা শুক্রবার একটা ক্লাস নিতে চাচ্ছিলাম। তাহলে আমরা শুক্র শনি 2টো ক্লাস আমরা করব, যে 2টো ক্লাসে আমাদের টার্গেট হবে মার্কেট প্লেস ক্লাসগুলোকে কমপ্লিট করে দেওয়ার। টাইম ঠিক আছে, সেটা আমাদের ওই যে রাত্রেবেলাই থাকবে 8টা থেকে, এরপর থেকে আমরা শুরু করব 8টার দিকে শুরু করব, এরপরে যদ্দূর যায় 10টা 11টা 12টা। স্যার আমার একটা পরামর্শ ছিল স্যার, যদি পরামর্শ মানে আপনি হচ্ছে শুক্রবারে আমাদের রমজানের ভিতরে ক্লাস নিলেন, আর হচ্ছে ওই সময় 1 সপ্তাহের হোমওয়ার্ক আপনি আমাদের দিয়ে দিলেন, সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিসটাও স্যার ঠিক থাকবে। এরকম একটা পরামর্শ ছিল স্যার। জি, আমি এটাকে সাপোর্ট করি, যদি এভাবে হয় ভালো হয়। শুক্র শনিবার 2 দিন নিলেন, আর এই যে হোমওয়ার্ক থাকলো। শুক্র শনি শিডিউল তো ওইটাই থাকবে। দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনাদের ছুটি হিসেবে আপনারা শুক্রবার নিতে পারেন। ছুটি শুক্রবারে নিলে ভালো হয় স্যার, অনেকে শনিবারে ছুটি নাই স্যার, আমার শনিবারে ছুটি নাই। না, অনলি শুক্রবার নিলে তো আমাদের কোর্স ডিউরেশন অনেক বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আপনারা চাচ্ছেন যে শুক্র আর শনি না? দেখি আমি একটু শিডিউলটা দেখে দাঁড়ান।
শুক্রবার করে, রাইট? তাহলে এর শিডিউল যেটা হবে সেটা হলো যে বুধবার আমরা এই শুক্র শনি ক্লাস করব, হ্যাঁ 8-9 তারিখ তাহলে আমরা দুই দিনই ক্লাস করব ইনশাল্লাহ, যদি আর আমার কোনো ইয়া না থাকে। এখনো পর্যন্ত কোনো টিয়া নাই, প্ল্যান নাই। যদি কোনো ইমার্জেন্সি প্ল্যান না আসে তাহলে আমরা 8-9 তারিখ সুন্দরভাবে ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমাদের নেক্সট মনে হয় রমজান পড়ে যাবে, রাইট? তো যদি রমজান পড়ে তো সোমবার আর বুধবার সোমবুধ। স্যার যার যেখানে দুর্বলতা আছে তারা রমজানের ভিতরে আমার মনে হয় কভার করতে পারবে অবসর সময় ভিডিও দেখে দেখে। আর ফাইনালি মার্কেট প্লেসে আমাদের ঈদের পরেই ঢুকাই দিলে সবচেয়ে বেটার হবে স্যার, কারণ না শিখে বুঝে স্যার মার্কেট প্লেসে তো আসলে যে লাভ নেই স্যার। না, এখানে আমি আরেকটা জিনিস যদি একটু অ্যাড করি, স্যারের কনসেপ্টটা ঠিক আছে, বাট এখানে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আমরা যে পার্টে বা যে প্রসেস আপনাদেরকে শেখাচ্ছি সেই প্রসেসটা কি একটা প্যাটার্ন শেখাচ্ছি। মার্কেট প্লেসে কি প্যাটার্ন কাজ করবে না? তো সেই জন্য আপনারা যা যা শিখেছেন সেটা মার্কেট প্লেসে অ্যাপ্লাই করে বা মার্কেট প্লেসের ট্রেন্ডটা কি সেটা আপনাদেরকে তো বুঝতে হবে। একজন ফ্রিল্যান্সার শুধুমাত্র যে তার কাজ সম্পর্কেই দক্ষ তা কিন্তু হয় না। একজন ফ্রিল্যান্সারকে কাজের পাশাপাশি তার মার্কেট অ্যানালিটিক্সেও দক্ষ থাকতে হবে। তো সেই জন্য আমরা এই কোর্সটা অ্যাজ এ প্যাকেজ হিসেবে আপনার সাথে প্রেজেন্ট করছি, যেন আপনি মার্কেট প্লেসেও দক্ষ হন, আপনি যেন কাজের বেলায় দক্ষ হন। এটা কোনো কম্পারিটিভ না যে আপনি এক চ্যাপ্টার ক্লোজ করে আরেক চ্যাপ্টারে যাবেন, এগুলো কানেক্টেড, ঠিক আছে? এখন আপনি হয়তো বা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসিং যে করতেছেন আপনি প্রজেক্ট বানাবেন, কিন্তু সেই প্রজেক্টগুলো কি মার্কেট প্লেস ট্রেন্ডই ফলো করছে কিনা এটা আপনি কীভাবে অ্যানালাইজ করলেন যদি আপনি মার্কেট প্লেসেই না যান? আমাদের পয়েন্ট অফ ভিউ কোর্স কারিকুলাম সেট আপ করার প্রসেসটা হলো এটা, ঠিক আছে? যে আমরা একটা রিয়েল টাইমের ইয়ার সাথে এনভায়রনমেন্টের সাথে আপনাদেরকে কানেক্ট করাই। স্যার আমাদের প্র্যাকটিস গুলো ইচ্ছা মতো মার্কেট প্লেসে প্রেজেন্ট করতে পারবো? মার্কেট প্লেসে প্রেজেন্ট করতে পারবেন, কিন্তু আমি একটু যে অ্যাড করি, মার্কেট প্লেসে এখন এক ধরনের কাজ চলে, ঠিক আছে, কিন্তু এখন কথা হলো মার্কেট প্লেসে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন আপনি কিন্তু আপনার প্যাটার্ন অনুযায়ী কাজ করতে পারবেন না। ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করার জন্য ক্লায়েন্টের প্যাটার্ন ফলো করতে হবে। এখন কথা হলো যে ক্লায়েন্ট কি প্যাটার্ন চায়, এটা যদি এখন আমি কাজ শেখার পরে গিয়ে বসি যে ভাই আমি এখন প্রপার রেডি বলতে গেলেও কিন্তু একটা মানুষ 6 মাসও কমপ্লিট হয় না, সত্যি কথা বলতে গেলে। তো সেই ক্ষেত্রে এখন যদি আপনি এই জায়গাটায় এভাবে হয় তখন সেই ক্ষেত্রে ইয়াটা হয়। সেজন্য আমরা অল ইন ওয়ান করে দিচ্ছি। আপনি মার্কেট প্লেসেও কন্টিনিউ করবেন, রিসার্চ অ্যানালিটিক্স করবেন, মার্কেট প্লেস থেকে আপনি আপনার কোয়েশ্চেনগুলো বের করতে পারবেন আপনি কি পারেন না। খালি মাথায় বসলে আপনি এখন সব পারেন, কিন্তু যখন আপনাকে আমি একটা টাস্ক দেবো সেই টাস্কটা ফুলফিল করতে পারছেন কিনা এই জায়গাটাই কি কিন্তু আপনি আপনার ল্যাকিংসটা খুঁজে পাবেন। তো সেই জন্য মার্কেট প্লেসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরে বললেও কিন্তু মার্কেট প্লেসটা ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি চাচ্ছি যে মার্কেট প্লেসটা আগে হয়ে যাক, হলে আপনারা রিসার্চ করার মতো সময় পাবেন, আপনাদের প্র্যাকটিক্যালও চলবে, আপনাদের হোমওয়ার্কও চলতেছে, মার্কেট প্লেসেরও আপনার অ্যানালিটিক্স আপনারা স্টার্ট করতে পারবেন। ওকে, তো এরপর আমাদের আচ্ছা আমি এবার একটু বলি আমার যেটা ইয়াতে আছে। যদি আমরা শুক্রবার করি, এই যে শুক্র শনি, ঠিক আছে, এটা তো 8টা থেকে 10টা বা 11টা 12টা হোক সমস্যা নেই, কিন্তু যেহেতু আগামী সোমবারটা সম্ভাবময় রাত অথবা হবে, তাহলে সোম আর বুধ এই 2 দিন আমরা কি করি, বা শুধু সোমবার, শুধু সোমবার। স্যার শুক্র শনি নেই, শনিবারের দিন সিদ্ধান্ত নিয়েন স্যার সোমবার নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই রোজা 12 তারিখ হলে তো সোমবারও পাবেন না স্যার, সোমবারও তো তারাবি হবে। রোজা 12 তারিখ হলে 11 তারিখ রাত্রে তারাবি হবে, তো তারাবির জন্য তো আমরা আবার বুঝতে পারিনি। সম্ভাব্যময় রমজান কোনটা, 11 না 12? 12 স্যার। 12 স্যার, তার মানে 11 তারিখে স্যার থেকে শুরু আর কি, ধরেন 11 তারিখে রমজান তারাবি শুরু হয়ে যাবে 11 তারিখে। আচ্ছা, আমরা 11 তারিখে পাচ্ছি না, সেটা ধরে নিতে হবে। জি স্যার, রাইট। আচ্ছা তাহলে শুক্র শনি যাক, এরপর আমরা চিন্তা করবো যে কি করা যায়। আগে শুক্র শনি যাক, সেটাই স্যার, রাইট, সেটাই আগে শুক্র শনি শেষ করি তারপরে ইনশাআল্লাহ। হ্যাঁ,
ও অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়নি না, আচ্ছা অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। ইনশাল্লাহ শুক্র শনি ক্লাস হবে এবং একটু টাইম নিয়ে বসবো ইনশাল্লাহ। আমরা একটু লম্বা সময় নিয়ে কাজ করবো আমরা। স্যার আমার যে ডোমেন স্টেটের ব্যাপার আছে, ওটা কি শেষ হবে? আচ্ছা, ওটার জন্য আমি আপনাকে সব ওই যে 10 আমি বললাম না একটা 10-15 মিনিট একটা ভিডিও মেক করে দিব, তাহলে আমি মেক করে দিলে আপনি ওইখান থেকে ইয়া করে নিন, বুঝে নিয়েন। আচ্ছা আচ্ছা, কবে পেতে পারি স্যার? আমাকে একটু সময় দেন স্যার, এই এক্সামের প্রেশার তো আমার মাথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শুক্রবারে ক্লাসটা 9টার পর নিলে একটু ভালো হয়, একটু কাজ আছে তো। 9টার সময় নিলে রাত 1টা বাজবে। আচ্ছা সমস্যা নাই, আপনি 8:30টার দিকে নাহলে আমরা শুরু করলাম। কারণটা কি মানে আপনি রেকর্ড দেখে নিতে পারবেন, কিন্তু সবার জন্য কিন্তু 11টা পর্যন্ত ক্লাস করা, 11টার পরে ক্লাস করা একটু টাফ, বুঝতে পারছেন? স্যার আমাদের রেকর্ড গুলো যদি একটু আগে পেতাম স্যার, তাহলে আমাদের একটা সুবিধা হতো স্যার। রাইট রাইট, ওকে আমি রেকর্ড দিয়ে দিই।